জীবনানন্দ লিখেছিলেন, নগরীর রাজপথে মোড়ে মোড়ে চিহ্ন পড়ে আছে। আর এখন আমাদের এই মহানগরীর রাজপথের মোড়ে মোড়েও প্রতিদিন আমরা দেখছি সেই চিহ্ন, বেনজির নাগরিক প্রতিবাদের স্পর্ধিত চিহ্ন। আজ একদিকে সিজিও কমপ্লেক্স অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা, অন্যদিকে মশাল হাতে বিরাট মিছিলে সামিল হলো নাগরিক সমাজ। সেই নিয়েই প্রথম প্রশ্ন। ফের পথে জুনিয়র ডাক্তাররা, সিবিআইয়ের কাছে দ্রুত বিচার চেয়ে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলে সামিল হলেন সাধারণ মানুষ। নিরাপত্তা না পেলে আবার ফিরব রাজপথে, মিছিল থেকে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। এবার তাহলে রাজ্যের পাশাপাশি জুনিয়র ডাক্তারদের নিশানায় কেন্দ্রীয় সংস্থা সিবিআইও? দ্বিতীয় প্রশ্ন। আরজি করের নারকীয় ঘটনার ৪২ দিন পরেও মশাল হাতে কলকাতার রাস্তায় নামল নাগরিক সমাজ। বিরাট মিছিলে আছড়ে পড়ল জনস্রোত। ২০১১-র পর ঘুমিয়ে পড়া নাগরিক আন্দোলনকে অবশেষে ফের জাগিয়ে তুলল আরজি কর কাণ্ড। তৃতীয়, বিচারকের তদন্ত সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিয়ালদা কোর্টে ফের হিমশিম খেল সিবিআই। ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ও টালা থানার ওসির যোগাযোগ নিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আজও আদালতে পেশ করতে পারল না কেন্দ্রীয় এজেন্সি। এই মামলার পরিণতি শেষ পর্যন্ত ওই চিট ফান্ড কিংবা শিক্ষা দুর্নীতির মতো হবে না তো? আর চতুর্থ প্রশ্ন থাকবে, ব্যবসায়ীকে অপহরণ করে 2.25 কোটি টাকা মুক্তিপণ দাবি তৃণমূল কাউন্সিলরের। অভিযুক্ত শাসক নেতাকে গ্রেফতার করল সিআইডি। তৃণমূল পার্টি অফিসেই নাকি তৈরি হয়েছিল অপহরণের ছক। অভিযুক্তকে বহিষ্কার করে আদৌ দায় ঝাড়তে পারবে শাসক দল? পঞ্চম প্রশ্ন। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জের। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বন্ধু প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সীমানা সিল করে দিল পশ্চিমবঙ্গ সরকার। সারি সারি ট্রাক দাঁড়িয়ে পড়ছে জিনিস, দাম বাড়ার আশঙ্কা। একে বন্যা পরিস্থিতি, তার উপর এই সিদ্ধান্ত কি মানুষের দুর্ভোগ আরও বাড়াবে? ষষ্ঠ প্রশ্ন। এখনও রাজনীতির ঘোলা জলে মাস্টার প্ল্যান। প্রতি বছরের মতো এবারও ডুবে গেল ঘাটাল। জলের তলায় গোটা থানা, খানাকুলে তলিয়ে গেল পাকা বাড়ি। ত্রাণের জন্য হাহাকার পাঁশকুড়ায়। দশকের পর দশক ধরে ঘাটার মাস্টার প্ল্যান শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেই তাহলে রয়ে গেল। তবে শুরুতেই দেখাবো আরজি কর কাণ্ডের বিরোধিতায় আজও প্রতিবাদে মুখর হলো রাজপথ। নাগরিক সমাজ আরও একবার নামল পথে। দেখুন, অবস্থান কোনোভাবে এখানে বন্ধ হলেও আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতম হবে। জুনিয়র ডাক্তারদের ধর্ণা শেষ, আন্দোলন নয়। আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে লড়াই চলবে। এই বার্তা দিয়ে শুক্রবারও রাজপথের জনসমুদ্রে আবার উঠল প্রতিবাদের ঢেউ। একদিকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিল করলেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক থেকে উত্তর কলকাতার শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ ৪২ কিলোমিটার রাস্তা মশাল হাতে মিছিল করল নাগরিক সমাজ। বিচারের দাবিতে মিছিল থেকে একদিকে শোনা গেল রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি। যদি আমাদের বাকি দাবি দেওয়া পূরণ না হয়, ২৭ তারিখের পর আরো তীব্রতর আন্দোলন করে এই রাজপথে ফিরব। অন্যদিকে তদন্তকারী এজেন্সি অর্থাৎ সিবিআই এর উপর চাপ বাড়ালেন আন্দোলনকারীরা। সিবিআইয়ের কাছে আমাদের অনুরোধ বলতে পারেন, দাবি বলতে পারেন, এই কেসটাকে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে। আমাদের এই হার্টবিট যতদিন চলবে, আমাদের রক্ত প্রবাহ যতদিন চলবে, ওই অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো। আজ এখান থেকে আমরা অঙ্গীকার করলাম। গত ৪২ দিনে আন্দোলনের চাপে রাজ্য সরকার ইতিমধ্যেই নতি স্বীকার করেছে। কলকাতার পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে বদলাতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। এবার প্রশাসনের পাশাপাশি দ্রুত বিচার চেয়ে সিবিআই এর ওপরও চাপ বাড়াচ্ছেন আন্দোলনকারীরা। সর্বোপরি ১ নম্বর দাবি অর্থাৎ জাস্টিসের দাবিটা, সেই তদন্ত প্রক্রিয়া কতটা গতি প্রকৃতি তা আমরা এখনো সম্পূর্ণভাবে জানতে পারিনি। সেই জন্য আজকে আমাদের সিজিও অভিযান, যাতে আমরা সিবিআইকে জানাতে পারি, আবেদন করতে পারি যে আমাদের তদন্তের যে গতি প্রকৃতি তারা যেন আমাদের জানায় এবং অতি দ্রুত যাতে তদন্ত শেষ করে। আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় ৪ দিনের মাথায় সিবিআইকে সেই ঘটনার তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। সেই তদন্তের অগ্রগতি কি? জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি তা জানতে চায় নাগরিক সমাজও। ডাক্তাররা যখন তারা মিছিল করছেন এবং তারপর আজকে সাধারণ মানুষ, নাগরিক সমাজ আজকে মিছিলে নেমেছেন। ৪২ কিলোমিটার একটানা রিলে এই মশাল মিছিল। আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে এদিন গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী পর্যন্ত হয় নাগরিক মিছিল। ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গত ১.৫ মাসে আমরা দেখলাম একটা অরাজনৈতিক আন্দোলন কিভাবে একটা গোটা রাজ্যকে জাগিয়ে তুলতে পারে।
আজও আমরা যখন এই অনুষ্ঠান করছি তখন বিচারের দাবিতে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত প্রায় 42 কিলোমিটার রাস্তা মশাল হাতে মিছিল করছেন অসংখ্য সহনাগরিক। অন্যদিকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অবধি মিছিল করেছেন জুনিয়র ডাক্তাররা, যারা দেখিয়ে দিয়েছেন যে কোনো রাজনৈতিক ঝান্ডা ছাড়া মাটি কামড়ে পড়ে থেকে গান্ধীগিরির রাস্তায় হেঁটে ক্ষমতাকে নতি স্বীকার করানো যায়। পুলিশ কমিশনার বদলে দেয়া যায়, শীর্ষ স্বাস্থ্যকর্তাদের বদলে দেয়া যায়, যা ইদানিংকালে কোনো রাজনৈতিক দল পারেনি। আমি এই অনুষ্ঠান শুরু করব ডক্টর অনিকেত মাহাতো, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, তার সঙ্গে কথা বলে। রাস্তায় বোঝাই যাচ্ছে আমাদের অফিস এখানে সামনে নাগরিক সমাজের বিরাট মিছিল। অনিকেত আটকে আছে, খানিকক্ষণ পরে হয়তো স্টুডিওতে এসে পৌঁছবে। অনিকেত, আমি সরাসরি আপনাকে দিয়ে শুরু করব যে দেখো, তোমাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে জাস্টিস চেয়ে। লাগাতার কর্মবিরতি আজকে শেষ হলো সিজিও কমপ্লেক্স অভিযানে। সেটা স্লোগান হলো যে আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। আমার প্রথম প্রশ্ন যে কিছুটা হলেও আন্দোলনের অভিমুখ কি ঘুরল? মানে রাজ্য প্রশাসনের পাশাপাশি তোমাদের টার্গেটে এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও মানবে? শুরু থেকে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে শুরুর আমরা কোনো স্পেসিফিক কোনো দাবি আমাদের ছিল না। আমাদের শুরুর থেকে যেটা দাবি ছিল সেটা হচ্ছে বিচার। আমরা তো বিচারই চেয়েছিলাম, সুবিচার চেয়েছিলাম একদম। তাহলে সেই জায়গা থেকে যেটা বলার সেটা হচ্ছে যে, এবং আমাদের এই যে জায়গাগুলো আপনার প্রতিবেদনও উঠে এলো, নগরপাল থেকে শুরু করে স্বাস্থ্য অধিকর্তাদের প্রশ্ন, সেই জায়গাটা কেন এসেছে? সেই জায়গাটা এসেছে যে পুলিশি তদন্তের যে গতি প্রকৃতির যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না, এবং যে তদন্তকে ধামাচাপা দেওয়ার কথা, যে ক্রাইম সিনকে কেন কর্ডন করা হচ্ছে না, কেন 12 তারিখে 10 তারিখের যে নোটিশ স্বাস্থ্য অধিকর্তা, সেখানে চেস্ট মেডিসিনের সেমিনার রুমের উল্টো দিকের ঘর ভাঙার যে কনস্ট্রাকশনের যে অর্ডার, এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে আমাদের যে আন্দোলন থেকে যে দাবি উঠে এসেছিল যে এই বিচার প্রক্রিয়াতে কেন এত বাধার প্রশ্ন, কেন বিচার বাধা পাবে? আমরা তো সুবিচারই চেয়েছি। তাহলে এই বাধার থেকে বাধাটা যাতে না থাকে, এই বাধা কেন বা কারা কেন প্রয়োজন হলো এই বাধা, সেই জায়গা থেকে আমাদের দাবি উঠেছিল। সেই জায়গা থেকে রাজ্য প্রশাসনের কাছে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে চতুর্থ এবং পঞ্চম দফার একটা চিফ সেক্রেটারি স্যারের সাথে আমরা যখন বসি, সেখানে আমাদের যে দাবি ছিল সেটা হচ্ছে যে দ্বিতীয় অভয়া যাতে আর না ঘটে বা দ্বিতীয় তিলোত্তমা যদি যাতে না হয়, সেই জন্য আমরা মনে করি যে কলেজের ভিতরে আমাদের সুরক্ষার যেমন প্রশ্ন আছে, এবং তার পাশাপাশি যে সারা রাজ্য জুড়ে যে থ্রেড কালচারের যে জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাটাও যেন অবিলম্বে সুনিশ্চিত করা হয়। যদি এই সুনিশ্চিত না করা হয়, তাহলে যে কোনো মুহূর্তে আবার দ্বিতীয় অভয়া বা তিলোত্তমা হতে পারে। তাহলে সেই জায়গাটা আমাদের যেমন সুনির্দিষ্ট দাবি। আবার পাশাপাশি বিচারকে তো আমরা কখনোই ভুলে যেতে পারি না, যেটা আমাদের প্রথম এবং প্রাইমারি জায়গা। সেই জায়গা থেকে বিচারের দাবিতে আমরা যেমন আগেও ছিলাম। অনেকের কোনো আশার আলো দেখছো? মানে সিবিআই তদন্ত যতদূর এগিয়েছে এখনো পর্যন্ত, আজকের দিনে 20 সেপ্টেম্বর দাঁড়িয়ে আশার কতটা আশাবাদী তোমরা? আসার যে জায়গা সেটা আসার আলো একটা আছে। এটা যেমন দেখি যে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের যেমন রিপ্রেজেন্টেশন আমরা রেখেছি যে কেন আমরা কি বিচার চাইতে চাইছি, আমরা এই জায়গাটা যেমন আমরা রাখছি। পাশাপাশি আমরা দেখেছি যে সঞ্জয় রায়ের অ্যারেস্ট এবং এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের অ্যারেস্ট, এবং হচ্ছে যে টালা থানার ওসিকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা মনে করি এটা তদন্ত প্রক্রিয়ার একটা অগ্রগতি, এটা ঠিক। কিন্তু তার পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি যে এই যে ঘটনা, একটা হসপিটালের ভিতরে একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যে ঘটনা, নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তো মানে আমি আমার ডাক্তারি জীবন, কেন আমার সিনিয়র চিকিৎসকরাও তাদের জীবনে কখনো পরিলক্ষিত করেছেন কিনা, বা কোন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও আপনারা কখনো এই ধরনের ঘটনা সংবাদ মাধ্যমে কভার করেছেন কিনা আমার জানা নেই। তাহলে সেই জায়গা থেকে সুনির্দিষ্ট বিচার যদি না পায়, তাহলে মানুষ যে এই ধরনের ঘটনায় থেকে যখন প্রতিবাদ করে ন্যায়সঙ্গত একটা প্রতিধ্বনিত করে, সমাজের সমস্ত স্তরের মানুষ যেভাবে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে আমাদেরকে, সেই জায়গা থেকে যদি বিচার না পায় তারা আবার আশাহত হবে। তাহলে আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যে আশা ভরসা আমরা যেমন রেখেছি, সিবিআই এর কাছে আমরা যেমন যে আশা ভরসা রেখেছি, আমরা মনে করি ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা এই বিচারের দাবি, এবং সাধারণ মানুষ থেকে সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি মানুষ বিভিন্ন রকম ভাবে তার মতন করে প্রতিবাদ জানিয়েছে। সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধিরা ছিলেন তারা বিভিন্ন রকম ভাবে আমাদেরকে সাহায্য করেছেন, এবং আমাদের বিচারের দাবিকে আরো জোরালো করে তুলেছেন আপনারা। তাহলে সেই জায়গাটা থেকেই আমার মনে হয় যে তদন্তকারী সংস্থা এবং মহামান্য সুপ্রিম কোর্ট এই আন্দোলন থেকে উঠে আসা যে ভয়েস, সেই ভয়েসকে মর্যাদা দেবে, সম্মান দেবে। ধন্যবাদ অনিকেত। আমি বলছি যে আসলে প্রত্যেকের উদ্দেশ্য তো এক,
উদ্দেশ্য হচ্ছে বিচার পাওয়া। যে দাবিতে আজকে এই মুহূর্তে এই শব্দগুলো যখন বলছি তখন আমার অফিসের সামনে বিপুল মিছিল এবং সাধারণ মানুষ, নাগরিক সমাজ, তাদের কারুর হাতে মশাল, কারুর হাতে ব্যানার, কেউ একেবারে খালি হাতে। একজন 80-র ওপর বয়স্কা তিনি দেখলাম গোলাপের তোড়া হাতে বিচার চাইতে, একজন ওয়াকার নিয়ে হাঁটতে পারেন না নিজের পায়ে খুব দৃঢ়ভাবে, তিনিও রাস্তায় নেমেছেন। তার কারণ সুবিচারের দাবিতে। আমি এই মুহূর্তে আমার আরেক সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারীর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, এই সকালে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে মানুষের ঢল দেখেছি, মানে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ যোগ দিয়েছেন। রাত দখলের ডাকের যে কন্টিনিউয়েশন, আজকে ওই রিমঝিম সিনাদের ডাকে আরেকটা নাগরিক সমাজের মহামিছিল যেটা মধ্যরাত অবধি চলবে, সেই মিছিলে সারা কিরাম দেখছো কৃষ্ণেন্দু? দেখো সুমনদা, প্রথমে তোমায় ছবিটা দেখাই যে সবে আমরা চিংড়িঘাটা এসে পৌঁছেছে মিছিলটা, এবং সেখানে এই মশাল, সেই মশাল হস্তান্তর হচ্ছে, কিন্তু তাদের যে দাপট, তাদের যে দাবি, তাদের যে প্রতিরোধের যে দাপট, সেটা কিন্তু হস্তান্তরিত হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। প্রচুর মানুষ এই রাতে তারা হাঁটছেন এবং তারা আজকে ঠিক করেছেন যে এখান থেকে 42 কিলোমিটার দূরত্ব আরজিকর পর্যন্ত তারা পৌঁছবেন, এবং এই বেলেঘাটা থেকে তিনটে মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ এবং পিজি অর্থাৎ এসএসকেএম, তিনটে মেডিকেল কলেজ পৌঁছে তারপর আরজিকর যাবেন। সবে মাত্র 10 কিলোমিটার এসছেন, 4টে থেকে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল মোহনবাগান একটা সময় যারা চিরপ্রতিদ্বন্দ্বিতা বলে মিলেমিশে একাকার হয়ে গেছিল, এখানেও আমরা জাতীয় পতাকার পাশে যেমন মোহনবাগানের ফ্ল্যাগ দেখছি, ইস্ট বেঙ্গলেরও দেখছি। অর্থাৎ আজকে তারা শুধুমাত্র জাস্টিসের তাগিদে, শুধুমাত্র সেই তাড়নায় আজকে তারা রাস্তায় নেমেছেন। অনেকে হাঁটছেন, কালো পোশাক পরে হাঁটছেন। বলছি, এই যে 42 দিন ধরে আন্দোলন কি শিক্ষা দিল আমাদের? 42 দিন আমি নিজে ডক্টর ফ্রেটার্নিটিতে বিলং করি। অনেক সময় শর্ট বন্ধ করে রেখেছিলাম প্রোটোকলাইজড ক্রাইমসের জন্য, পরীক্ষা দেওয়ার আগে টাকা দিতে হতো হল সেট করার জন্য, করতে হয়েছে। আজকে আমার জুনিয়ররাই পথ দেখিয়েছে, শিরদাঁড়াটাকে তুলে দাঁড় করাতে শিখিয়েছে। এটার থেকে বড় শিক্ষা আর মনে হয় পাবো না। সো উনি বলছেন যে শিরদাঁড়া সোজা করতে শিখিয়েছে এই আন্দোলন। শুধু আজকে নয়, রাত জাগতে শিখিয়েছে এই কলকাতা, রাত দখল করতে শিখিয়েছে এই কলকাতা। রাস্তায় একদিক থেকে গাড়ি চলছে, আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দুকে বলবো, দিব্যেন্দু, যে একদিক থেকে গাড়ি চলছে, একদিকে মিছিল হচ্ছে, কারো কোনো হাহুতাশ নেই, কারো কোনো বিরক্তি নেই, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া নেই, কোনো পতাকা নেই, জাতীয় পতাকা, মুখে শুধু জাস্টিস চাইছেন। এমন অভিনব প্রতিবাদ কলকাতা বহুদিন দেখেইনি। 14ই আগস্টের পর থেকে যে প্রতিবাদ শুরু হয়েছে তার কন্টিনিউয়েশন চলছে, এবং হাইল্যান্ড পার্ক থেকে যে 4টের সময় বিকেল শুরু হয়েছে এই প্রতিবাদ, সেই প্রতিবাদ এখনো চলছে। এবং তাদের সংকল্প, তারা এত পথ পেরিয়ে 42 কিলোমিটার পথ পেরিয়ে তারা আরজিকর যাবেন শুধুমাত্র প্রতিবাদ জানাতে, শুধুমাত্র বিচার চেয়ে। এবং এই কলকাতার অভিনব ছবি, আমরা রাস্তা দিয়ে হাঁটছি, একদিক থেকে একটা রাস্তা শেষ হচ্ছে, একদল জড়ো হচ্ছেন, তারা পার্টিসিপেট করছেন, কিন্তু পুরনোরা চলে যাচ্ছেন না, শুধু মশাল হস্তান্তর হচ্ছে। সব মিলিয়ে যে ছবি আজকে দুপুরের দিকে ডাক্তার বা চিকিৎসকরা দেখিয়েছেন, তারা দাঁত চেপে যেভাবে লড়াই করছেন, তাদের প্রতি সংগতি জানিয়েই এখনকার যেটা দেখছি তারা রাস্তায় হাঁটছেন, এবং তারা তাই একটাই বলছেন যে তিলোত্তমার ভয় নাই, ময়দান ছাড়ি নাই। তারা রাস্তা ছাড়তে চান না, ময়দান ছাড়তে চান না, ময়দান ছাড়বেন না এবং ছাড়ছেনও না। একদিকে গাড়ি যাচ্ছে, 42 কিলোমিটার পথ জুড়ে তারা আন্দোলন করছেন, এবং সবে মাত্র চিংড়িঘাটা পেরিয়ে আমরা বেলেঘাটা কানেক্টরের দিকে এগোচ্ছি। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমি বলছি, ব্যানারটা লক্ষ্য করেছেন যে ময়দানে 3টে বড় দল, যাদের সমর্থকেরা একে অন্যের সঙ্গে দারুণ বন্ধুত্ব ভাবাপন্ন, এই বদনাম কেউ দিতে পারবে না। অথচ আজকে একটি মেয়ের এই ভয়াবহ মৃত্যু সব কিছু পাল্টে দিয়েছে। সব সমীকরণ, সব চেনা চেহারা, সব ঐতিহাসিক তথ্য ছাপিয়ে মানুষের আবেগ। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়? 42 কিলোমিটারের থেকে অনেক বড়, অনেক লম্বা পথ। তবে আমি বলছি যে মানুষ বিচারের দাবিতে পেরোবেন, কিন্তু জাস্টিস যে চাওয়া হচ্ছে, কৃষ্ণেন্দু বারবার বলছিল, আমি বলছি জাস্টিসটা দেবে কে? তদন্তের ভিত্তিতে জাস্টিসটা আসবে। সেই তদন্ত কে করবে? সিবিআই। খানিকক্ষণ আগে ডক্টর অনিকেত মাহাতো বলছিলেন যে তারা কিছুটা আশাবাদী, কিন্তু আজকে শিয়ালদা কোর্টে বিচারকের পরের পর প্রশ্নের মুখে যেভাবে সিবিআইকে পড়তে হলো, এবং সিবিআই কার্যত সদুত্তর দিতে পারলো না, কার্যত খাবি খেলো। আমি বলছি, মাননীয় বিচারকের প্রশ্নের মুখে যেভাবে আজকে সিবিআইকে খাবি খেতে হলো,
সেটা নিঃসন্দেহে এই মানুষের জাস্টিসের যে দাবি, এই মানুষের আশা, তার সঙ্গে তুলনীয় নয়। দেখুন, আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের বিচারের দাবিতে চাপ বাড়ছে সিবিআই এর ওপর। শুক্রবারও পথে নেমে সরব হয়েছে জুনিয়র ডাক্তার থেকে নাগরিক সমাজ। আর কতদিন সময় চাই? জবাব দাও সিবিআই। শুধু একজনকে ধরছো আর বিড়াল ইঁদুরের খেলা খেলছো, এটা আমরা মেনে নেব না। সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিচ্ছে, যত তাড়াতাড়ি পারো এইরকম যা কালপিট আছে, যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত, তাদেরকে ধরো আর তাদেরকে সমস্ত সমাজের সামনে এক্সপোজ করে দাও। আর এদিনই ধর্ষণ খুনের মামলায় শিয়ালদা আদালতে প্রশ্নের মুখে কার্যত দিশাহারা দেখালো সিবিআইকে। শুক্রবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে চায় কেন্দ্রীয় এজেন্সি। বিচারক সিবিআই এর আইনজীবীকে প্রশ্ন করেন, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল কিভাবে ধর্ষণ খুনে যুক্ত? তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন নাকি তারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত? জবাবে সিবিআই এর আইনজীবী কোনো পোক্ত জবাব দিতে পারেননি। তিনি বলেন, আরজিকর মেডিকেল কলেজ ও টালা থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সকাল 10টার সময় ওসি থানায় ছিলেন না, তিনি কোথায় ছিলেন দেখার জন্য ফোনের কল লিস্ট বের করেছি। এরপর বিচারক জানতে চান, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ধর্ষণ খুনের ব্যাপারে আগে থেকে জানতেন, এমন কিছু জানতে পেরেছেন? এমন কিছু তথ্য পেয়ে থাকলে কেস ডায়েরি দিতে বলেন বিচারক। সিবিআই এর আইনজীবী তখন জানান, এমন কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত তাদের কাছে নেই। 1 মাস ধরে প্রমাণ জোগাড় করে মেলানো হচ্ছে বলে আদালতে জানান তিনি। এই বক্তব্য শুনে সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, আপনাদের কাছে সন্দেহের যুক্তিসঙ্গত কোনো প্রমাণ আছে? আপনারা যে ব্যাখ্যা দিচ্ছেন তা যুক্তিগ্রাহ্য নয়। আমরা মনে করি 40 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত তদন্ত আরও এগোনোর উচিত ছিল, এবং সেই জন্যই আমরা যে সিবিআই দেশের সর্বোচ্চ সংস্থা, তাদের ওপর আমরা এখনও পর্যন্ত ভরসা হারাচ্ছি এই শব্দ বলছি না, কিন্তু আমরা তাদেরকে চাপে রাখছি। আমাদের সমস্ত এখানে অবস্থান কর্মসূচির মাধ্যমে বা এইখানের যে পথসভা, তার মাধ্যমে আমরা সিবিআইকে বার্তা দিচ্ছি যে আপনারা থমকে যাবেন না। আপনারা যেভাবে অন্য ক্ষেত্রে থামিয়ে দিয়েছেন, স্লথ গতি করে দিয়েছেন, এক্ষেত্রে সেটা কিন্তু আমরা হতে দেবো না। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। ওনারা যেভাবে করছেন সেই ভাবে আশা ভরসা রাখছি, কিন্তু এটাও বলছি যে খুব একটা যেন ডিলে না হয়। উভয় পক্ষের সওয়াল জবাব শুনে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত এবং সঞ্জয় রায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে এদিন সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস এবং অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন করে সিবিআই। 23শে সেপ্টেম্বর এই নিয়ে শুনানির দিন ধার্য করেছেন বিচারক। এদিন শিয়ালদা আদালতে মুখবন্ধখামে একটি রিপোর্টও জমা দেয় সিবিআই। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজ দা, একদিকে সুপ্রিম কোর্টে লার্জার কনস্পিরেসির তত্ত্ব আওড়াচ্ছে এবং খামবন্দি রিপোর্ট দিচ্ছে, সত্যি মাননীয় বিচারপতিরা সেই রিপোর্ট পড়ে বলছেন তারা বিচলিত হচ্ছেন। শিয়ালদা কোর্টের মাননীয় বিচারক যখন জিজ্ঞেস করছেন যে সন্দীপ ঘোষ আর টালা থানার ওসির মধ্যে কি সম্পর্ক, সিবিআই সেইখানে কিন্তু তথ্য নির্ভর কিছু বলতে পারছেন না, যেটা বলছেন অনুমান নির্ভর। আমি বলছি আলটিমেটলি এই যে লক্ষ লক্ষ মানুষ, এই যে হাজার হাজার মানুষ পথে নেমেছে, এই ডক্টর অনিকেত মাহাতোরদা, তাদের যে জাস্টিসের আশা, তার প্রতি জাস্টিস সিবিআই করতে পারবে তো? প্রথমেই আপনাকে বলি, আপনি দেখবেন মহামান্য সুপ্রিম কোর্টে যে দুবার আসর বসেছিল, সেখানে কিন্তু 3 জাজ বেঞ্চ, তারা কিন্তু একটা কথা খুব সুন্দরভাবে বলেছে, লাইভ স্ট্রিমিংয়ে পৃথিবী সবাই শুনেছে, যে সিবিআই এগোচ্ছে। এ কথাটা কিন্তু দে আটার্ড, একদম সিবিআই এগোচ্ছে এবং সিবিআইকে সময় দিতে হবে। কারণ সলিসিটর জেনারেল কিন্তু বলেছেন যে জায়গাটা পরিবর্তন হয়ে মাইট হ্যাভ বিন অল্টার্ড, এবং অনেক কিছু লোপাট হয়ে থাকতে পারে। ফর দ্যাট রিজন তারা কিন্তু খানিকটা সময় পেতে পারে। কিন্তু এবার আমি আপনাকে $1,000,000 কোশ্চেনটা করছি। আমাদের দেখবেন একটা মেন্স রিয়া বলে কথা আছে, এবং আমরা প্রথম যেটা বলি, হোয়াট ইজ দি মোটিভ অফ দিস রেপ অ্যান্ড মার্ডার, মোটিভটা কি? এবং সবথেকে বড় কথা, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা কিন্তু রেপও করেননি, মার্ডারও করেননি। এটা আপনার ওই ইনভেস্টিগেশনের মধ্যে না ঢুকেও কিন্তু যে কোনো লোক বলতে পারে এটা কিন্তু তারা করেননি। তাহলে তথ্য প্রমাণ লোপাট এবং দুর্নীতি, এই যে দুটো মেজর আসপেক্ট অফ ইনভেস্টিগেশন, এই দুটোর সঙ্গে দে মাইট হ্যাভ বিন ইনভলভড, তাদের ইনভলভমেন্ট এই দুটো জায়গায় কিন্তু আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে দেখবেন যে শিক্ষক সমাজ লেড বাই অনিকেত, ওরা যে মুভমেন্টটা করছে, সেই মুভমেন্টে কিন্তু মানুষের অ্যাসপিরেশনটা কিন্তু একদম তুঙ্গে।
নাগরিক সমাজে যেভাবে আপনার সেই শীত ঘুম থেকে বেরিয়ে এসছে, বুদ্ধিজীবীরা দিশাহারা, শাসক দিশাহারা, একটা সাংঘাতিক অবস্থা। সেই জায়গাতে মানুষের এক্সপেকটেশনটা কিন্তু একদম স্কাই হাই। সেই জায়গাতে সিবিআই যদি অ্যাট পার ইনভেস্টিগেশনের পেস বা গতিটাকে না নিতে পারে, তাহলে সিবিআই কিন্তু ডিসক্রেডিটেড হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আপনাকে যেটুকু জানি এইটুকু আপনাকে বলছি, সিবিআই কিন্তু তাদের বেস্ট টিমটাকে ডিপ্লয় করেছে এই মামলাতে, এইটা আমি আপনাকে বলছি। হাথরাস কাণ্ডের যে মেয়েটি আইও ছিল, সেই মেয়েটি অবধি কিন্তু এসপি, সে কিন্তু এখানে দিন রাত্রি পরিশ্রম করছে। এবং ওদের দেখবেন যে আমি আপনাকে বলছি, সিবিআইয়ের যে বেস্ট জিনিসটা কি জানেন, ওদের ফরেন্সিক। ওদের যে ফরেন্সিক তদন্তটা হয়, সেটা ভারতবর্ষে কোনো এজেন্সির নেই। সেই জিনিসটা ওরা, এই যে ধরুন আপনার যত কল রেকর্ড, তার ডিটেলস থেকে আরম্ভ করে যে কোনো জিনিস, সেগুলো বিচার করতে ইট টেক্স টাইম। এটা এমন না যে আমি চাইলে উইশ লিস্ট আপনাকে দিলাম আর সঙ্গে সঙ্গে কাউকে গেঁথে দিলাম। ইটস নট দ্যাট ইজি। কারণ এই মামলাটা এই লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যা কিছু হবে, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে কিন্তু অনেকটা সময়। কাজেই যেটা জুনিয়র ডাক্তাররা বলছেন, ওদের দাবিটা সঙ্গত, নাগরিক সমাজের দাবিটা সঙ্গত। আপনি অ্যাজ দ্য স্পোক্স পার্সন অফ দি নাগরিক সমাজ অ্যান্ড মিডিয়া যেটা তুলছেন, সেটা আরও সঙ্গত। কিন্তু সিবিআইকে কিন্তু প্রতিটি স্টেপ ফেলতে হচ্ছে মেপে। কেন, একটা জিনিস বলে আমি শেষ করব। দেখবেন এই যে নার্কো অ্যানালাইসিস এবং পলিগ্রাফ টেস্ট, এটা কিন্তু যে যাকে ধরুন আমি অভিজিৎ মণ্ডল আর ধরুন হয়তো সন্দীপ ঘোষ, আপনি আমি না চাইলে কিন্তু কোনো সুপ্রিম কোর্টও করতে পারবে না। ন্যাচারালি পলিগ্রাফ টেস্ট এবং নার্কো অ্যানালাইসিস যে পার্সন কনসার্ন, তারা সম্মতি না দিলে কিচ্ছু করতে পারবে না। সেক্ষেত্রে এই দুজন যদি বলে দেয় যে উই আর নট উইলিং, যেমন সঞ্জয় রায় বলে দিয়েছে আমি নার্কো অ্যানালাইসিস করব না, কিচ্ছু করতে পারবে না। একদম। ইনফ্যাক্ট আজকে পঙ্কজদা যে শব্দটা বলেছেন, আজকে সিবিআইয়ের যিনি আইনজীবী ছিলেন, তিনি বলেন যে এই রকম বাধা সৃষ্টি করা হয়েছে, তখন একেবারে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় আইন স্মরণ করিয়ে দেন মাননীয় বিচারক। তিনি বলেন এটা তার সাংবিধানিক অধিকার। সুতরাং এই ধরনের বাধা থাকবেই। তার ভেতর থেকে দেশের কেন্দ্রীয় সবথেকে বড় তদন্তকারী সংস্থা, তাকে সেই বাধা অতিক্রম করে এই তদন্তের রাস্তায় হাঁটতে হবে। আমি বলছি ঠিক এইখান থেকে এই ডক্টর মাহাতোরা আরও একাধিক বিষয় কিন্তু সামনে নিয়ে এলেন, যেটা অন্তত বৃহত্তর জনসমাজ যার সম্পর্কে ওয়াকিবহালই ছিল না। থ্রেট কালচার। 1 মাস আগে বা 1.5 মাস আগে আমরা কেউ এই হুমকি সংস্কৃতির কথা শুনিনি। তার কারণ এটা এতটাই একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল। আমি বারবার যেটা বলি যে এই মেয়েটি নিজের জীবন দিয়ে একাধিক অন্ধকার অধ্যায় থেকে বোধহয় পর্দা তুলে দিল। আমি কি ভয়ঙ্কর এই থ্রেট কালচার, যে একটা ধরুন কল্যাণীতে 40 জনকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এটা করতে হয়েছে তার কারণ এই ডক্টর মাহাতোরা এই ভয়ঙ্কর রাজ্য জুড়ে, শুধু কলকাতা বা একটি মেডিকেল কলেজে নয়, রাজ্য জুড়ে যে থ্রেট কালচার চলছিল, তার ওপর থেকেও পর্দা সরিয়েছেন এবং সম্পূর্ণ সেটা থেকে মুক্ত হওয়ার দাবি তুলেছেন তারা। আমি দ্রুত আমার পরের প্রতিবেদন দেখব। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের বিচারের দাবির পাশাপাশি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে বিষয়টি সবথেকে জোরালোভাবে উঠে এসেছে তা হলো থ্রেট কালচার। সমাজের কোন স্তরে এইরকম যাতে থ্রেট কালচার, দুর্নীতি যাতে না থাকতে পারে, সেটা সুনিশ্চিত করাও কিন্তু আমাদের কর্তব্য। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ থেকে সামনে এসেছে এই অভিযোগ। ভাইরাল হয়েছে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দেওয়ার মতো হুমকির অডিও। মাথায় রাখিস, ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। ঠিক আছে, 1 বছর কোর্টে করবি, চাস এসব, আমি যাস না কোনটা। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই থ্রেট কালচারের অভিযোগের সঙ্গে যে নামগুলো জড়িয়ে গেছে, তাদের অনেকের ক্ষেত্রে একটা বিষয় কমন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে তৃণমূল বা তাদের ছাত্র সংগঠন টিএমসিপির সঙ্গে জড়িত। থ্রেট কালচারের অভিযোগে প্রথম যে দুটো নাম উঠে আসে তারা হলো বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং এসএসকেএমের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভিক দে। দুজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। যদিও আরজিকর কাণ্ডের পর অভিক দেকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে হুমকি সংস্কৃতি চালানোর অভিযোগ উঠেছে, তাদের অনেকের সঙ্গেই তৃণমূলের ছাত্র সংগঠনের যোগ রয়েছে। যেমন আরজিকর মেডিকেল কলেজের হাউস স্টাফ আশিস পান্ডে টিএমসিপি নেতা। মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিকের ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে চিফ কোঅর্ডিনেটর টিএমসিপি ইউনিট মেদিনীপুর মেডিকেল কলেজ।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ধর্ষণের হুমকির অভিযোগ দেওয়ার অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে সেই শাহীন সরকারও তৃণমূল ছাত্র পরিষদ করেন। যতদিন ধরে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে আসীন ছিলেন, ততদিন এই যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছাত্র যেমন আশিস পাণ্ডে টিএমসিপি ইউনিটের নাম করে ভয় দেখিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষায় বারবার ফেল করিয়েছে, এবং এই ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করানো হতো যাতে তারা রিভিউ না দিতে পারে। এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, শুধু কাগজে কলমে কয়েকটা নির্দেশ দিয়ে কি মেডিকেল কলেজ থেকে থ্রেট কালচার নির্মূল করা যাবে, নাকি সেজন্যও দরকার আরেকটা সাফাই অভিযান? থ্রেট কালচার যেটা বলছি, যেটা হচ্ছে যে একদম শাসক দলের, সরাসরি শাসক দলের হচ্ছে যে ঘনিষ্ঠ যে চিকিৎসক, তাদের যে সংগঠন, ছাত্র সংগঠন, তারাই চালান। এটা একদম মানে ওপেন সিক্রেট। এই যে অভিজ্ঞ থ্রেট কালচারের হচ্ছে যে পান্ডা বিরূপাক্ষ বিশ্বাস, তো সবাই জানে কোন শাসকের দলের কোন নেতার ঘনিষ্ঠ, কোন বিধায়কের ঘনিষ্ঠ, কোন সাংসদের ঘনিষ্ঠ, সবাই জানে। থ্রেট কালচার নিয়ে যদি সরকার সত্যিই কোনো সদর্থক পদক্ষেপ না নেয়, আমরা কিন্তু আমাদের আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করব। ভুলে গেলে চলবে না, 9 তারিখের যে ঘটনা ঘটে গিয়েছিল তার পেছনে কিন্তু এই থ্রেট কালচার একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে। যদি কেউ এই থ্রেট কালচারের সঙ্গে থাকে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যদি হয় নিশ্চিতভাবে হোক, কিন্তু এই তালে কারোর বিরুদ্ধে হয়তো কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণও নেই, অমুক তৃণমূল করে থ্রেট কালচার বলে বন্ধনী যুক্ত করে দিলে ভালো রকম সর্বনাশ করা যাবে, বিচ্ছিন্ন করা যাবে, এইটা আবার যাতে না হয়। আরজিকর কাণ্ডের আবহে সম্প্রতি থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের পড়ুয়ারা। তার জেরে এবার কড়া পদক্ষেপ করল কর্তৃপক্ষ। থ্রেট কালচার চালানোর অভিযোগে 6 মাসের জন্য বহিষ্কার করা হলো 40 জন পড়ুয়াকে। বহিষ্কৃতরা ন্যূনতম 6 মাস কলেজের ক্যাম্পাস, হস্টেল এবং হাসপাতালে ঢুকতে পারবেন না। যাদের নামে কমপ্লেইন জমা পড়েছে তাদেরকে সাময়িককালের জন্য এখান থেকে সাসপেন্ড করা হয়েছে। হোস্টেল, হসপিটাল এবং কলেজ থেকে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে। তো এবার পরীক্ষা দিতে পারবে, কিন্তু অন্যান্য কোনো কাজে ওরা আসতে পারবে না। বৃহস্পতিবারের বৈঠকে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত ক্লাস রিপ্রেজেন্টেটিভদের। জিলাম করঞ্জাই, ব্রতদীপ ভট্টাচার্য, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। আচ্ছা, ভাবা যায় স্বাস্থ্য সংক্রান্ত ভয় আশঙ্কা নিয়ে সাধারণ মানুষ নিজের বা প্রিয়জনের নানা ভয় আশঙ্কা নিয়ে ডাক্তারবাবুদের কাছে যান। এই ডাক্তারবাবুরা অথবা হবু ডাক্তারবাবুরা তারাই থ্রেট কালচারের জন্য নিজেরা ভয় এবং আশঙ্কায় ভুগছেন, এবং প্রতি মুহূর্তে আমি বলছি কি অবর্ণনীয় মানসিক চাপের মধ্যে দিয়ে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের। আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। রাহুল, এই থ্রেট কালচারে পর যে নামগুলো উঠে আছে, বিরূপাক্ষ, অভিক, আশিস, রণজিৎ, আমি বলছি শাসক দলের ছাতা ব্যবহার করে দিনের পর দিন এই প্রতিষ্ঠানগুলোতে এই লোকগুলো অভিযোগ যে গুন্ডামি, দাদাগিরি চালিয়েছে। কোনো ব্যতিক্রম নেই, যে প্রত্যেকে শাসক দলের সঙ্গে যুক্ত। আমি বলছি রাহুল, এর দায় তো শাসককেই নিতে হবে। দেখো, প্রথম কথা সুমন, আমি একটা কথা ভাবছিলাম যে যাদের কথা বলছো তুমি, তারা একদম 100% নিশ্চিত এই থ্রেট কালচার চলেছে, এবং এদের বিরুদ্ধে কোনো অভিযোগ সুনির্দিষ্টভাবে জমা পড়েছে কিনা আমার তাও জানি না। মানে এর আগে কোন অভিযোগ জমা পড়েছে কিনা, আমি আখতার আলীর কথা জানি, উনি বারবার গিয়ে বলেছে বারবার প্রিন্সিপালদের কাছে অভিযোগ জমা পড়েছে, থানায় পড়েছে কিনা, অভিযোগ হয়েছে কিনা, অত্যাচারের মাত্রা বেড়ে গেছে। যে অভিযোগ করেছে তাকে বলা হয়েছে এক্ষুনি ডক্টর মাহাতো বলবে যে রেজিস্ট্রেশন ফেল করিয়ে দেবো, রেজিস্ট্রেশন কেড়ে নেবো, এই চলেছে। না দেখো, হোস্টেল পাবি না, আমরা ঠিক মানলাম হবে, কিন্তু কথা হচ্ছে যে লম্বা সময় দিয়ে, আজকেও ডক্টর মাহাতো বলছিলেন, আমি শুনছিলাম, এই যে লম্বা সময় ধরে যে চলছে আমাদের আন্দোলন, এই আন্দোলনটা চলছে, নাগরিক সমাজ বলো, ডাক্তার, জুনিয়র ডাক্তারদের বলো, মূল উৎসটা কি? মূল কথা ছিল যে দোষীদের সাজা হোক, ফাঁসি হোক, যাই হোক, আমরা মূল উৎস হচ্ছে যাতে নতুন করে কোনো আর অভয়া, নির্ভয়া বা তিলোত্তমার নাম না আসে। এটাই ছিল মূল কথা। কিন্তু এর সঙ্গে থ্রেট কালচার নয়, ওইটা মূল উদ্দেশ্য। থ্রেট কালচার আমাদের লোকগুলোকে বাবা ছেড়ে দাও, এটাও কোনো দাবি হতে পারে না। আমি কেন বলছি সুমন, তুমি আমার সাথে ডেফিনেটলি একমত হবে। আমি বলছি এই কারণে যে সেইখান থেকে দাঁড়িয়ে এই জায়গা থেকে অনেকটা কিঞ্জলের কথাটা শুনলে, আমি বলছি কিঞ্জল কিন্তু এখানে বলছিল যে ওদের সন্দেহ, ওরা সে কথা সিবিআই কেও বলেছে যে থ্রেট কালচারের জন্যই 9 তারিখের ঘটনাটা ঘটেনি। তো সিবিআই কে কিন্তু এটাও তদন্ত করতে হচ্ছে, যে ওই সঞ্জয় রায় কিনা এটা দিয়ে ডাইভার্ট করে দেওয়ার কোনো কারণ নেই। আমি বলি তোমাকে, আমি সেই জায়গাটাই আসছি। আজকে দাঁড়িয়ে সেইখান থেকে সরে গিয়ে যে ধর্ষক মুক্ত সমাজের কথা ভাবছিলাম আমরা,
সেখান থেকে সরে গিয়ে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজগুলোকে, বাংলার মেডিকেল কলেজ, শুধু দর্শক মুক্ত না, নির্বাচনকে থ্রেড কালচার মুক্ত সমাজ আমি সেটাই বলছি, সেই নির্বাচনকে নিয়ে অনেক বেশি এখন সেই বেশি অনেকটাই সেটা ওরিয়েন্টেড। কিন্তু 4 দিনে কলকাতা পুলিশ পারেনি, ট্যাম্পার করেছে, এভিডেন্স করতে পারেনি। মৃতার মা বলেছেন আমরা সিবিআই তদন্ত চাই। তারপরে সিবিআই 40 দিন ধরে যে প্রশ্নের উত্তর আমরা খুঁজছি সেটা তো এখন কলকাতা পুলিশের কাছে নেই, সিবিআই কাছে জমা আছে। দ্বিতীয়ত আজকে যদি সিবিআই বলে আমাকে যে কোথাও দাঁড়িয়ে বলে যে আমাদের তো ট্যাম্পার করা হয়ে গেছে, আমরা পাচ্ছি না, কোথায় দাঁড়িয়ে না সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে, এবং সেখানে দাঁড়িয়ে বেশ বললাম ট্যাম্পার হয়ে গেছে, দোষীকে পাওয়া যাচ্ছে না। ট্যাম্পার কারা করলো সেটা তো জবাব করতে পারে সিবিআই, তো সেটা বলতে পারে, সেটা তো জিজ্ঞেস করতে পারে। তো সেখানে আমি সেটাই বলছি, তো 40 দিন ধরে সিবিআই যদি এই এতটা সময় লাগায় এবং বারবার বলা হয় যে আরো সময় লাগবে, আরো সময় চাই, শুধু কলকাতা পুলিশেরই দোষ আমার বক্তব্য সুমন। তো আজকে দাঁড়িয়ে সেই সময়টুকু যখন মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন দেওয়া তো যেত, দেওয়া তো যায়নি। তার মানে সেখানে এই পরবর্তীকালে যে আন্দোলন ডক্টর মাহাতোদের চলছে, আমার সাধুবাদ, আমার অভিনন্দন আছে। কোর্ট প্রথম দিন নজিরবিহীন ভাবে সিবিআই এর হাতে তুলে দিয়েছে, কারণ পরিবার বলেছে যে পুলিশ আমাদের সঙ্গে অন্যায় করেছে, পরিবার বলেছে যে 3 ঘন্টা মেয়ের মুখ দেখতে দেওয়া হয়, বেশ কথা, এবং তার জন্য 4 দিনের পর 40 দিন। কিন্তু ডক্টর মাহাতোরা আন্দোলন করছেন, আমি সম্পূর্ণ সমর্থন নিয়ে বলছি এই রংহীন আন্দোলনে দাঁড়িয়ে রঙিন করে দেওয়ার যে পরিকল্পনা চলছে তার থেকে ওনাদের বিরত থাকা উচিত বা সাবধান থাকা উচিত। আমি রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, একটা জিনিস প্রত্যেকে মানবে, রাহুলও মানবে, গোটা দেশ এই দিকে তাকিয়ে আছে যে কি হচ্ছে আর.জি. কর কাণ্ডে। তদন্তের দায়িত্ব, আমি বলছি যে তুমি এক্ষুনি বলবে যে সিবিআইয়ের মুখপাত্র আমি নই, আমি মানছি, কিন্তু সিবিআই রাজনৈতিকভাবেই বলি, যদি কোনো কারণে তদন্তে ফেল করে, পিছিয়ে পড়ে বা সংশয় সৃষ্টি হয়, সম্পূর্ণভাবে কাঠগোড়ায় কিন্তু দাঁড়াতে হবে বিজেপিকে। কেন বলছি যে পরের পর দেখো আজ তৃণমূল নেতারা অন্যান্য মামলায়, গরু পাচার মামলায় অনুব্রত জামিন পেয়ে গেছে। জামিন নিয়ে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত অন্য, যে জামিনটা পাওয়াই নিয়ম এবং জামিন অগ্রাহ্য করাটা ব্যতিক্রম। কিন্তু পরপর তুমি যে দেখো গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জামিন, শিক্ষা মামলায় মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা জামিন, রেশন কেলেঙ্কারিতে শঙ্কর আড্ড, বাকিবুর রহমানও জামিন পেয়ে গেলেন। আমি বলছি আর.জি. করে সিবিআই জাস্টিস দিতে পারবে তো? এবং যদি দিতে কোনোভাবে পিছিয়ে পড়ে তাহলে তার জন্য কিন্তু রাজনৈতিক ফল বিজেপিকে ভুগতে হবে, মানবে? সুমনদা, প্রথম কথা হচ্ছে আমরা কেন এটা ধরে নিচ্ছি যে সিবিআই পারবে না? তার কারণ এই দিল্লির যে নির্ভয়া কাণ্ড, সেখানে কি বিচার হয়নি? রাঁচিতে 2018 সালে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তার বিচার 1 বছর পরে মেন অ্যাকিউজকে ক্যাপচার করা হলো। এবার আমি বলছি আপনাকে, আজকে রাহুলদা একটু আগে বললেন মৃতার মা সিবিআই তদন্তের জন্য কথা বলেছিলেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে আগে সিবিআই তদন্তের কথা বলেছিলেন, যে আমাদের তো কিছু লোকানোর নেই, আমরা সিবিআই তদন্ত চাইছি। সিবিআই এর কাছে কোনো ম্যাজিক জানে না, সিবিআইকে সময় দিতে হবে অবশ্যই, সেটা কোর্ট বলছে, যেটা পঙ্কজদা বললেন এখানে দাঁড়িয়ে। তো এখানে দেখুন, গতকালকেও দেশের সামনে একটা বিরাট বড় ঘটনা এসেছে, তিরুপতি বালাজি মন্দিরে গরুর মাংস মিশিয়ে প্রসাদ দিচ্ছে। এখন যদি কেউ বলে এক্ষুনি ধরতে হবে, সেটা তো ধরা যাবে না, তাই একটা বিরাট বড় আছে। আমি তোমার সঙ্গে একমত, সিবিআই রাজস্বী সিবিআই ম্যাজিক জানে না, কিন্তু সারদা, নারদা, হাতরাস, এখানে সিবিআই এর ভূমিকা তো ম্যাজিক নয়, ট্র্যাজিক না। অবশ্যই কিছু কিছু ঘটনা, কিন্তু তার সঙ্গে সঙ্গে সিবিআই এর কনভিকশন রেট 75% ওটা দাঁড়িয়েছে এই সরকারের আমলে, যেটা বিগত সরকারগুলোর আমলে ছিল না। আজকে দাঁড়িয়ে বিচারের দেখুন, এই বিচারটা শুধুমাত্র কিন্তু অনিকেত বাবুরা চাইছেন না, এখানে না সুমনদা, বারবার করে আমরা একটা জায়গা থেকে, যেটা মোটিভের কথাটা পঙ্কজদা বললেন, আমি আগেও এখানে এসে বলে গেছি, এটা শুধুমাত্র একটা মেয়ের ধর্ষণ খুনের ব্যাপার নয়। প্রত্যেকটা বাঙালি পশ্চিমবঙ্গের যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যায়, একটাই টিটেনাস নেওয়ার জন্য রাস্তায় কেটে গেলে প্রত্যেকে এখানে এফেক্টেড হচ্ছে। আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট ব্যবহার করা, শুট, সিরিঞ্জ থেকে আরম্ভ করে, আমার বাড়ির কোনো লোক যদি কোনো না করুন, কারুর বাড়ির লোক কেউ হাসপাতালে গিয়েছে, তার পোস্টমর্টমের নাম করে তার ভেতর থেকে চিল শকুনের মতন খুবলে নিচ্ছে, তার ভেতরে অর্গান করে বিক্রি করে দিচ্ছে। 60 থেকে 70টা লাশের হিসাব নেই এক একটা হাসপাতালের কাছে। এই ঘটনাটা বিরাট বড়, এটাকে শুধুমাত্র একটা জায়গায় এই বিচার গোটা বিরাট বড় প্রক্রিয়ার বিষয়। আমরা প্রত্যেকে মমতা ব্যানার্জির কোলের ছেলে, মমতা ব্যানার্জিকে মানে দেবী জ্ঞানে পুজো করে, তার পরিবার সেই লোকটা
কতটা পর্যন্ত এফেক্টেড হবে সেও জানবে না, তার শরীরের মধ্যে কি রোগ ঢুকে যাচ্ছে ব্যবহার করা, তার নিজের লোকে কি চিকিৎসা হবে। একজন ডেপুটি সুপার, তিনি স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ভিজিলেন্স অব্দি সব জায়গায় কমপ্লেন করে তিনি মুর্শিদাবাদে বদলি হয়ে গেলেন। এই যে কটা তুমি বললে প্রত্যেকটা মানে হুইসেল ব্লোয়ার, তার শাস্তি হলো, তদন্তটা 1 বছর 5 মাসে হলো না। একটু আগে রাহুল দা বললেন যে কলকাতা পুলিশের দোষ হয়ে গেল। কলকাতা পুলিশের ওপরেই তো অভিযোগটা লেগেছে তথ্য প্রমাণ লোপাটের জন্য। কলকাতা পুলিশের মাথারা তো এসে টিভির সামনে দাঁড়িয়ে ক্রপ করা ইমেজ ছবি নিয়ে বলছে কোনো কিছু পাল্টানো হয়নি। আর একটা কথা বলবো, শুধু একটা শেষ করছি, কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশের কথা বলছে নৈহাটিতে গিয়ে মোহামেডান ক্লাব আর ইস্ট বেঙ্গল ক্লাবের যে খেলা হয়েছে কলকাতা লিগ, সেখানে দাঁড়িয়ে মোহামেডান ক্লাবের গ্যালারিতে বন্দুক নিয়ে ঢুকে পড়েছে, আর ইস্ট বেঙ্গল গ্যালারিতে একটা জলের পাউচ অ্যালাউ করা হয় না। নৈহাটি পুলিশ ওখানে দাঁড়িয়ে ভ্যান্ডা ফ্রাই করছিল, ভ্যান্ডা ভাজে। পঙ্কজদা, শ্রদ্ধেয় পঙ্কজ, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেন একটা, যে এখানে সিবিআই এর যে আইও ছিল হাতরাসে, তিনি এসেছেন। আমাদের মনে রাখতে হবে হাতরাস ও সিবিআই কিন্তু অভিযুক্তরা বেকসুর খালাস। আজকে দাঁড়িয়ে আরশি আমলা থেকে তুমি সিবিআই এর পরপর যে রেটিং দেখে যাও, সারা ছেড়ে দাও, আমরাও বলছি জাস্টিস চাই। রবীন্দ্রনাথের নোবেল বকটুই এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে কেউ জানে না। আমি সম্পূর্ণ অন্য একটা দৃষ্টিকোণ থেকে শতরূপের কাছে আসি। শতরূপরা বারবার প্রশ্ন তুলেছে এবং সঠিকভাবেই তুলেছে যে এই যে নাগরিক সমাজ 2011-র আগে যারা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বারবার পথে নেমেছে, আমি বলছি তৃণমূল আমলে 2011 অনওয়ার্ডস কোন ম্যাজিকে তারা ভ্যানিশ হয়ে গেছিল। আমি বলছি শতরূপ, একটা জিনিস তোমায় মানতে হবে যে এই আন্দোলন সেই সময়ের আমরা সবাই সাক্ষী, যে সেখানকার থেকেও এখনকার নাগরিক সমাজের গর্জন আরও প্রবল, আরও তীব্র। হ্যাঁ, আমি মানবো যে মুখগুলো হয়তো অনেকেই পাল্টে গেছেন, কিছু মানুষ আছেন, কিছু মানুষ পাল্টে গেছেন, কিন্তু যে স্বরে, যে উচ্চতায় আজকের নাগরিক সমাজ ন্যায় বিচার দাবি করছেন, আমি বলছি যে 2011 আগের নাগরিক সমাজ, তারপরে আমি একেবারে তোমার সঙ্গে একমত যে একেবারে অস্তিত্বহীন এবং কার্যত নির্বিষ হয়ে পড়েছিলেন, উধাও হয়ে গেছিলেন। আবার সেই নাগরিক সমাজকে কিন্তু ফিরে এলো এই আন্দোলন। 100বার সুমন, এটা আমাদের সবার গর্ব। এবং তুমি যে বললে মুখ অনেক ক্ষেত্রে পাল্টে গেছে, আমার মনে হয় যে এই গোটা আন্দোলনের গত যে 1.5 মাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এইটাই যে মুখের প্রশ্নটাই অবান্তর হয়ে গেছে। এই যে তুমি একটা লাইন কোট করলে, আমি শুনছিলাম যে কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, এই লাইনটা যিনি লিখেছেন তিনিই পাল্টে গেছেন, কিন্তু তার লেখা লাইনগুলো কিন্তু এই আন্দোলনের পোস্টারে, ব্যানারে, হোর্ডিংয়ে থেকে গেছে। এইটাই হচ্ছে গোটা আপরাইজিংয়ের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় গৌরব। আমি যেগুলোকে নিয়ে কথা হচ্ছিল, আমি জাস্ট 2-1টা কথা বলছি সুমনদা। প্রথম কথা হচ্ছে যে আমি বোঝার চেষ্টা করছিলাম আজকে বিকেলবেলা যখন অনুব্রত মণ্ডলের, আমি সোশ্যাল মিডিয়ায় তার একটা ফোন ইন ইন্টারভিউ দেখলাম, তিনি বলছেন যে সব বিষয়ে আমায় কেন গান লিখতে হবে, আমি কিন্তু এটার মানে অন্যায়ের প্রতিবাদ করছি, অন্তত মানে অন্যদের মতো নিশ্চুপ হয়ে যাননি, অন্তত জিনিসটা অন্যায় সেটা বলছি। এত কথা চলে আসে না যে যাই হোক, যখন দেখেছিলাম বকটুইয়ে মানুষ পুড়িয়ে মারা হয়েছে, ওনাকে একজন সাংবাদিক ফোন করে রিয়াকশন চাইছেন, তাকে খিল্লি করে বলছিল কাফিরাত শুনবেন। সুতরাং যাকে আমি বলছি কি যে আজকে যেটাকে নিয়ে কথা হচ্ছে সুমনদা, আমি আজকে বিকেলবেলা যখন অনুব্রত মণ্ডলের সিবিআই থেকে জামিনটা পেয়ে যাওয়ার খবর শুনলাম, আমি ভাবার চেষ্টা করছিলাম যে জেলে বসে সন্দীপ ঘোষ এই খবরটা পেয়ে কি খুশি হচ্ছেন না দুঃখ পাচ্ছেন, নিশ্চিন্ত হচ্ছেন নাকি ওনার দুশ্চিন্তা বাড়ছে? উনি কিন্তু নিশ্চিন্ত হয়েছেন। সঞ্জয় রায়ের কিন্তু একটু হলেও ভাল লেগেছে যে তার মানে সিবিআই কাস্টাডি থেকেও কদিন পরে জামিনটা পেয়ে যাওয়া যায়। এটা কিন্তু আজকে দেখো আসলে মুশকিলটা কি, আমাদের তো আর যাওয়ার জায়গা নেই, আমরা তো এরপরে ইন্টারপোলে তদন্ত চাইতে পারবো না। সুতরাং আমি আজকে এমন কোনো কথা বলতে চাই না যে এত বড় একটা মহৎ আন্দোলন চলছে সবাই খুব হতাশ হয়ে যান, কিন্তু এটা ঘটনা যে হতাশ হওয়ার 100টা কারণ আছে। রায়সিদা বলছেন, আমি জানি না তথ্যটা, বলছে নাকি এখন 75% কনভিকশন রেট সিবিআইয়ের, সেক্ষেত্রে বাকি 25% পশ্চিমবাংলার ভাগ্যে জুটেছে। এবং আমরা যে কথায় কথায় সিবিআইয়ের ব্যর্থতা নিয়ে যে সারদা নারদা এইসব বলি না, আমি যেটা সবসময় মনে করি সবচেয়ে বেশি জোরে আমাদের বলার দরকার তা হচ্ছে তুমি বাকি সব ছেড়ে দাও, সারদা নারদা, গরু পাচার, বালি পাচার সব ছেড়ে দাও। 2021-এর পরে পোস্টপোল ভায়োলেন্স, যাতে বিজেপি কর্মীরা খুন হয়েছে, ঘরে ঘরে ঢুকে ঢুকে বিজেপি কর্মীদেরকে খুন করেছে, সেই ঘটনাটা সিবিআই তদন্ত। সারদা নারদা, গরু চুরি, চাকরি চুরিতে না হয় রামশ্যাম যদুমধু এফেক্টেড, এটা তোমার ঘরের লোক মরেছে, তারও তুমি কোনো তদন্ত শেষ করলে না, বিচার করতে দিলেন, যে কোনো কারণেই হোক না কেন। এবার আমি একটা কথা বলি, এই যে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন, প্রমাণ লোপাট করার যদি প্রমাণ থেকে থাকে নিশ্চয়ই তার গ্রেপ্তার হওয়া উচিত, কিন্তু বড় তো এখানে পঙ্কজ দ্বারা রয়েছেন, আমার থেকে ভালো বলতে পারবেন। বিকেল 5টার সময় সিট গঠিত হয়েছে, যাতে কিনা 4জন না 5জন আইপিএস অফিসার আছে। রাত্রির 11:15টার সময় তারপর গিয়ে এখানে এফআইআর হচ্ছে, তার জবাব একমাত্র টালার ওসি দেবে? একদম।
আইএএস অফিসাররা আমি শতরূপের সঙ্গে একেবারে একমত। একটা গোটা অনুষ্ঠান করেছিলাম যে আবার সেই পুরনো কথা যে স্কেপগোট বা বলির পাঁঠা করা হচ্ছে না তো একজন ওসিকে। সেটা হচ্ছে যে এখানে এই যে এতগুলো কথা বলা হচ্ছে যে যদি প্রমাণ কোথাও, আমি রাহুলের সাথে এখানে একমত যে প্রমাণ লোপাট করেছে তাকেই বা ধরবে না কেন। আমি বলছি কলকাতা পুলিশের একজন আইপিএস ইন্দিরা মুখার্জি প্রেস কনফারেন্স করে প্রথম দিন বললেন যে জায়গাটা কর্ডন করা ছিল, বাবা মা বলে দিল মেয়েটির যে কর্ডন করা ছিল না। তারপরে তার থেকেও গুরুতর যেটা, সেটা আমি ধরে নিচ্ছি না হয় 5 মিনিট আগের পরের কথা একটা কনফিউশন হয়েছে, তৃণমূল কংগ্রেসের এক নেতা অভিক দে তার পরিচয়কে টেম্পার করে যে ফেক নিউজ গুজব, এই যে কলতানকে 5 দিন জেল খাটালো, তৃণমূলের নেতা অভিক দের ছবি দেখিয়ে কলকাতা পুলিশের একজন আইপিএস অফিসার কলকাতা পুলিশে ডেপ্লয়েড, তিনি প্রেস কনফারেন্স করে বলছেন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। হ্যাঁ, পরে দেখতে পেলাম সে মমতা ব্যানার্জি বিশেষজ্ঞ। এবার এই পুলিশ অফিসারকে সিবিআই তুমি গ্রেপ্তার করা ছেড়ে দাও, ডেকে একবার প্রশ্নটাও করবে না যে আপনাকে কে বলেছিল বা আপনি কেন তৃণমূল নেতাকে চালিয়েছিলেন। আমি জাস্ট একটু আমার বাকি কথাটা শেষ করে নিই। এবং দেখো আজকে যে কল্যাণী জেএনএম এর কথাটা এবং থ্রেড কালচার নিয়ে হচ্ছে না, সম্বন্ধে একটা জায়গায় আমি তোমার সাথে ডিফার করছি। থ্রেড কালচারের কথা আমরা কেউ শব্দবন্ধরে এর আগে শুনেছি কি শুনিনি জানি না, কিন্তু আমরা সবাই ফেস করেছি। এবং প্রশ্নটা খালি এখানে কলেজের নয়, খালি মেডিকেল কলেজে থ্রেড কালচার নেই, সমস্ত কলেজে রয়েছে, ইউনিভার্সিটিতে রয়েছে। এবং তোমার পাড়ায় যে কাউন্সিলর গায়ের জোরে জিতে কাউন্সিলর হয়েছে, পঞ্চায়েতের যে মেম্বার গায়ের জোরে জিতে পঞ্চায়েতে গেছে, থ্রেড কালচার তার এলাকাতেও চলে। যে এলাকায় পাড়ার ক্লাব থেকে শুরু করে খেলার মাঠ থেকে শুরু করে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে না থাকলে জবাবটা দিয়ে দিই। এই যে কথাটা বললো 25% পশ্চিমবঙ্গের ভাগে জোটে, আমাদের কিন্তু মনে রাখতে হবে 75% আগে জুটতো। আমরা আজ অব্দি ওয়েস্ট বেঙ্গলের ভাগ্যে মরিচঝাঁপি, সাইবাড়ি, বিজন সেতু, মনীষা রায় মুখার্জি, সঞ্জীব তীর্থঙ্কর, 2001 সাল থেকে আরজি করে যে সমস্ত রহস্যজনক মৃত্যুগুলি ঘটেছে বাম আমলে, এবং যাদবপুর ইউনিভার্সিটিতে জলের তলায় তলিয়ে যাওয়ার আমাকে বলেছে এই সরকার আছে বলে অন্তত হচ্ছে। সিবিআই কেন ওই সেটিং ফিটিং সিবিআই কেন তার আগে তদন্ত শেষ করতে পারেনি বলে যতগুলো কেস বললো তার একটাও সিবিআই তদন্ত হয়নি। এবার আমি একটা কথা বলি, দাদা আমি বলি এক এক করে বলছি তো কি সুন্দর। এর আগে আবার বলা শুরু করলো যে সিবিআই এর মুখপাত্র আমরা নই, তারপর যে সিবিআই কে বললাম ওর গায়ে লেগে গেল। এবার আমি একটা কথা বলছি, আমি কোথায় বললাম সিবিআই এর মুখপাত্র? নটা কুড়ি আমি বলছি শুভেন্দু অধিকারী যখন এই অনুব্রতরা গ্রেপ্তার হয়, কি যখন পার্থ চট্টোপাধ্যায়রা গ্রেপ্তার হয়, শুভেন্দু অধিকারী বলেন কি বলেন না, কে ধরেছে মোদির পুলিশ, কে ধরেছে দিল্লির পুলিশ। যখন ভাই সিবিআই কাউকে গ্রেপ্তার করবে তখন হয়ে যাবে মোদির পুলিশ, আর যখন তার পাশে সিবিআই থেকে বেরিয়ে আসবে যারা তদন্তের দায়িত্ব। আমি বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, এক হচ্ছে 42 দিনে ডক্টর অনিকেত মাহাতোরা এই যে টানা আন্দোলন, এটা একটা তো নিঃসন্দেহে নাগরিক সমাজকে ওরা জাগিয়ে দিয়েছে, শিরদাঁড়া সোজা রাখার শিক্ষা দিয়েছে। আমি বলছি প্রতি মুহূর্তে যে প্রান্তিক মানুষ, গরিব মানুষের সঙ্গে এই জুনিয়র ডাক্তারদের কার্যত সংঘাত লাগিয়ে দেওয়ার প্রচেষ্টা চলেছে, সেই গরিব মানুষ কি পেল? একটা পরিচ্ছন্ন সিস্টেম, একটা পচনহীন সমাজ, একটা দুর্নীতির গন্ধ ছাড়া একটা সরকার, এইটা ছবিটা পাল্টানোয় আমরা কি 1 ছটাকও এগোতে পারলাম? দেখুন সুমনদা, আমি প্রথমত বলবো যে নজিরবিহীন নাগরিক জীবনের উত্থান আমরা দেখলাম। কারণ যে নাগরিক জীবন বলা যায় যে ঘুমিয়েছিল, বছরকে বছর ঘুমিয়েছিল, অন্তত অনিকেতরা যেটা করতে পেরেছে যে আমাদেরকে অন্তত জাগাতে পেরেছে, এবং একই সাথে মনে করিয়ে দিতে পেরেছে যে আমাদের শিরদাঁড়া হারিয়ে গেছে, শিরদাঁড়াটা না থাকলে কিন্তু আমাদের মানে সমাজে বাঁচতে পারবো না। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে পশ্চিমবাংলার যে আধিপত্যবাদ, মানে যেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা যায় যে একটা রাজনৈতিক সমাজ, আমার জীবন থেকে মানে জন্মানোর থেকে মৃত্যু পর্যন্ত সবটাই শাসকরা নিয়ন্ত্রণ করবে, রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হবে। তার বাইরেও যে আমরা মানে নাগরিক হিসাবে আমাদের কিছু অধিকার আছে, আমাদের কিছু ভাবনা আছে, আমাদের বক্তব্য আছে, মানে এটাকে তো মানে শাসকরা কোনো পাত্তাই দিত না। পরিষ্কার করে বলতে গেলে যে আমরা নাগরিক, এটা তারা মানতেই রাজি ছিল না যে ভাই আমরা অর্ডার করব তোমরা অবে করবে, আমরা আদেশ দিব তোমরা শুধু মানবে, তোমাদের আবার তদন্তের কি চাওয়ার আছে, তোমাদের আবার পুলিশ নিয়ে কি বক্তব্য করার আছে, আমরা রাজনীতির মিছিল করব তোমরা তাতে হাঁটবে, তোমাদের আবার নিজস্ব মিছিল কি থাকবে। এইখান থেকে অন্ততপক্ষে বলা যায় যে একটা দিশা অনিকেতরা কিন্তু আমাদের দিতে পেরেছে। এটা কিন্তু আমি তো আপনাকে বারবার আপনার স্টুডিওতে বলতে যাচ্ছি বছরকে বছর যে একটা ভাইব্রেন্ট নাগরিক সমাজ ছাড়া এই পশ্চিমবাংলাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। না মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে, না শুভেন্দু অধিকারী বাঁচাতে পারবে, না সূর্যকান্ত মিশ্র বাঁচাতে পারবে। আমি আবার বলছি যে আমাদের পশ্চিমবাংলাতে এখন যেটা দরকার সেটা হলো মানে দলীয়করণের বাইরে গিয়ে একটা অন্তত পরিসর, যেটা বারবার বলি যে একটা মিনিমাম লেভেলে নিউট্রালিটি থাকা দরকার। পার্লামেন্টারি ডেমোক্রেসি চলতে পারে না, একটা সংসদীয় ব্যবস্থা মিনিমাম ধরনের যে একটা নিরপেক্ষতা দরকার। আজকে আপনি দেখুন আরজি করের প্রত্যেকটা ঘটনা
প্রত্যেকটা ঘটনার সাথে শাসকের সম্পর্ক আছে, প্রত্যেকটা ঘটনার সাথে পলিটিসাইজেশনের সম্পর্ক আছে, প্রত্যেকটা দাবি অনিকেতরা যে তুলেছে সেটা বেসিক্যালি মানে ডিপলিটিসাইজেশন করবার উদ্যোগ। প্রত্যেকটা ওরা চাইছে যে একটা নিরপেক্ষভাবে একটা স্বাধীনভাবে যাতে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনটা চলে। তার মানে আমাদের জীবনে শাসকের যে অভিশাপ, শাসক কার্যত আমাদের জীবনটাকে গ্রাস করে থাকে, আমাদের দৈনন্দিন জীবনের চিন্তা ভাবনা সব কিছু নিয়ন্ত্রণ করে তাদের মতন করে পরিচালিত করতে চায়। তার বাইরে গিয়ে নাগরিক জীবনের যে এই বক্তব্যগুলো উঠে আসছে, স্বাধীনভাবে কিছু বলবার চেষ্টা করছে, আমি মনে করি এটাকে অনেক অনেক পথ নিয়ে যেতে হবে। সুমনদা, এটা কেবলমাত্র সূচনা। আমরা যদি সত্যি পশ্চিমবাংলাটাকে একটা মানে জেগে ওঠা নাগরিক সমাজকে জেগে থাকতে হবে এবং দীর্ঘ সময় ধরে থাকতে হবে। এবং এই কথাটা বারবার বলতে হবে যে খারাপ সমাজ হতে পারে গুজরাট, খারাপ সমাজ হতে পারে, কিন্তু দৈনন্দিন জীবনে পশ্চিমবাংলার মতন যে পলিটিসাইজেশন, যে ভাই আমার সব কিছুতে রাজনীতি, আমার নিয়োগের রাজনীতি, আমার কোনো মানে হাসপাতালে অ্যাডমিশন পেতে গেলে রাজনীতি, আমাকে যদি 100 দিনের কাজ পেতে হয় তাতে রাজনীতি, আমাকে যদি আবাস যোজনা পেতে হয় তাতে রাজনীতি, এই যে রাজনীতিকে দ্বারা আমার জীবনটা পরিচালিত, এর বাইরে যদি আমাদের না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু যে বাম আমলে মিডিওক্রেসির কথা বলতো, এখন সবচেয়ে লোয়েস্ট অবস্থান আমাদের তৈরি হচ্ছে। আমি বলছি এর থেকে বাঁচার উপায় হলো একমাত্র আমরা যারা নাগরিক জীবনে আছি, আমরা যদি অত্যন্ত প্রহরীর ভূমিকা নিতে পারি, শাসককে এই কথাটা বলতে পারি যে ভাই দিনের শেষে আমাদের বক্তব্যটা তোমাদের শুনতেই হবে, এইটাই কিন্তু একমাত্র আমাদের মুক্তির পথ হতে পারে। আমি অনিকেতের কাছে যাবো। অনিকেত, এই যে শুধু এই আন্দোলন, এটা তো জুনিয়র ডাক্তারদের আন্দোলন না, শুধু আরজিকর ঘিরে না, এমনকি শুধু মেডিকেল ফ্র্যাটার্নিটি ঘিরে নয়, এটা বৃহত্তর সমাজের প্রত্যেকটা অংশ তোমরা কোনো না কোনোভাবে ছোঁয়ার চেষ্টা করেছো। তো সেইটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে? আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আরজিকরের যে 9 তারিখের ঘটনা, তারপর যখন আমরা স্লোগান তুলছিলাম আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, সেখান থেকে এখন সারা বাংলা থেকে সারা দেশ এবং দেশের বাইরেও বিভিন্ন রকমভাবে প্রতিবাদ করেছে। যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, মানে বিভিন্ন যখন আমরা লালবাজার অভিযান যেমন করেছি, স্বাস্থ্যভবন অভিযান যখন করেছি, সেখানে সাধারণ মানুষ যেভাবে পাশে থেকেছে এবং প্রত্যেকে তাদের প্রতিবাদের ফর্মটা নানান রকমভাবে রেখেছে। কেউ কিছু খাবার দিয়ে রেখেছে, কেউ কিছু অর্থ সাহায্য দিয়ে রেখেছে, কেউ হয়তো সকাল থেকে এসে শুধু বসেই থাকে ধর্ণা মঞ্চে, এটাও একটা জায়গা। এবং আমি দেখছিলাম তাল পাকা শুধু তোমাদের হাওয়া করে দিচ্ছে। তাহলে নানান প্রত্যেকের মতনভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছেন। মানে এইটা কেন, কারণটা যেটা আমার আলোচনা করে মনে হয়েছে বা বাকিদের সাথে কথা বলে মনে হয়েছে, যে তারা ন্যায় বিচার যে পাওয়া, যে জায়গাগুলো আমাদের এখানে যারা আছে সবাই বলছে যে ন্যায় বিচার পাওয়া কতটা কঠিন। শিয়ালদার কোর্টে গিয়ে সিবিআইকে হিমশিম খেতে হচ্ছে। এবং আমরা প্রথম দিন যেদিন দেখলাম যে সঞ্জয় রায়ের কাছে যখন রায়কে নিয়ে যখন সিবিআই শিয়ালদা কোর্টে গেলেন, সেখানে দেখা গেল যে যেতে প্রায় 45-40 মিনিট দেরি হয়েছে, প্রায় বেল পেয়ে যাচ্ছে। তাহলে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এই ঘটনাগুলো পরিলক্ষিত করছি না এরকমটা নয়, আমরা আন্দোলনকারী হিসেবে সমস্ত জায়গাটার উপর আমাদের নজর আছে। সেই জায়গা থেকে আজ সিজিও অভিযান। এবং আমরা মনে করি যে সিবিআই যদি এই তদন্ত প্রক্রিয়া গতি প্রকৃতি না দেখে, তাহলে এই যে সমগ্র স্তরের থেকে শুরু করে সমস্ত মানুষ যেভাবে তার প্রতিবাদের ভাষা রেখেছে, এইগুলো সবটাই আশাহত হবে। তাহলে মহামান্য আদালতের কাছে যেমন রেখেছি, সুপ্রিম কোর্টের কাছেও আমরা মনে করি যে ন্যায় বিচার দেওয়া দরকার। দ্বিতীয়ত সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আন্দোলন করেছি, আপনি যে কথাটা ধরে শুরু করলেন যে ডাক্তার সমাজের আন্দোলন নয়, গণ আন্দোলনের একটা জায়গায় এই জায়গা পরিচিত হয়েছে। আমরা যেটা দেখলাম যে মানুষের চেতনার মান, সেটা হয়তো একটা জায়গায় কোনো একটা মানে রাজনৈতিক পরিষদে এবং মেডিকেল কলেজের ভিতরে থ্রেড কালচারকে কেন্দ্র করে হোক বা কলেজের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের কাজকর্মকে জুড়ে হোক, সেখান থেকেই হোক, কোনো একটা জায়গায় যেন সাপ্রেস হয়ে থাকে, সেই ঢাকনাটা আজ ওপেন হয়ে গেছে। একদম সেই ঢাকনাটা যখন তো মনে হচ্ছে এই বাচ্চা ছেলেরা এরা যদি সাহসের সঙ্গে মুখ খুলতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তাহলে প্রত্যেকের ইস্যু কিন্তু আলাদা। কেউ হয়তো তার পাড়ার তোলাবাজির বিরুদ্ধে হাঁটছে, একদম কেউ হয়তো এই ফ্লাইওভারে যে লুম্পেন বাহিনী বাইক নিয়ে রাত্রিবেলা তাণ্ডব করে, ইফটিজিং করে, তাদের বিরুদ্ধে। মানে প্রত্যেকে তার নিজস্ব এবং মানে তারা যখন আমাদের যারা আছে তার সবার সাথে যখন কথা বলছে এবং আমরা যখন আমাদের জিবি করি, সেখানেও মানে বাকিদের কাছ থেকে যে স্বর উঠে আসে সেটা হচ্ছে এইটাই, সে যে একজন এসে বলছে যে ভাই দেখো তোমরা বিচার লড়াই করছো, দারুণ লড়াই, এটা ঠিক, কিন্তু আবার সে এটা বলছে যে জানো এই হয় আমার সাথে। এবং একজন মহিলা এসে বলছে যে তার মেয়েকে সে এই জায়গা থেকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে পাস ফেল থেকে চক্র করে যে নেটওয়ার্ক চলতো, সেই জায়গা থেকে থাকতে পারছে না বলে সে সরিয়ে নিয়ে যেতে চাইছে। এবং তার যে অঝরে কান্না, সেখানে সেই কান্নাকে একটা জায়গায় আমার মনে হয় এই আন্দোলন কোনোভাবে সেই জায়গাটার আস্থা জাগাতে পেরেছে, ভরসা দিতে পেরেছে। একদম। তাহলে এই জায়গা থেকে আমি আপনার কথাতেও আসবো। এবং আপনি যে জায়গাগুলো বললেন যে
অভিযোগের কথা, আমরা যখন চিফ সেক্রেটারির কাছে আগের দিন মিটিং হয়, থ্রেড কালচার প্রসঙ্গে আমরা চেয়েছিলাম যে স্পেশাল টাস্ক ফোর্স যে গঠন হয়েছে সেটা কলেজ ওয়াইজ টাস্ক ফোর্স হোক, যাতে স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে। এবং আপনি যে ডাইরেক্টিভ দিয়েছেন সেই ডাইরেক্টিভে দেখবেন সুমনদা, সবচেয়ে যেটা মিসিং সেটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম থ্রেড কালচারের এগেনস্টে ইনকোয়ারি কমিটি তৈরি হোক কলেজ বেস। এবং আপনি যদি বলেন তথ্য প্রমাণের অভিযোগ দেওয়া বা যে অভিযোগ জমা করা, কিছু কিছু অভিযোগ এতটা সুস্পষ্ট এবং নির্দিষ্ট, এফআইআরের কপি অবধি আমরা জমা দিয়েছি, অডিও ক্লিপিং অবধি আমরা জমা দিয়েছি। যে ঘটনা ঘটেছে তারা নিজেরা ইনকোয়ারি কমিটির কাছে বলতে চাইছে। আরজি করের বুকে আমরা 51 জনের নাম দিয়েছি প্রিন্সিপাল, এবং সেই ইনকোয়ারি কমিটি তৈরি করেছি আমরা, সেখানে আমাদের সুনির্দিষ্ট অভিযোগ আমরা জানিয়েছি। তাহলে এই যে অভিযোগগুলো উঠে আসছে, এই অভিযোগগুলোকে রাজ্য সরকার যদি কোনোভাবে, রাজ্য প্রশাসক যদি মান্যতা না দেয়, তাহলে এই যে সাধারণ মানুষের যে স্বর ধ্বনিত হচ্ছে বিভিন্ন জায়গাকে এবং ন্যায় বিচার পাওয়া যে কতটা জটিল আজকে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে, তদন্ত করতে হবে। আমি ওদের কথা মানতেও বলছি না, তদন্ত হবে, কেস টু কেস তদন্ত করতে হবে। আমি কথা বলি, একদমই অচল অবস্থা না আপনারা চান, না রাজ্য সরকার না, নেই তো অচল অবস্থা নেই, তাই জন্য আপনারা অভয়া ক্লিনিক খুলে বন্যা কবলিত সাধারণ চালাচ্ছে। কিন্তু আমি অনেকে কথা বলি, এই যে প্রত্যাশা সাধারণ মানুষের, আকাশ ছোঁয়া প্রত্যাশা বললো না, সুমন একটু খুব ক্লিয়ার করলো যে কেউ হারছে তোলাবাজদের বিরুদ্ধে, কেউ তার নিজস্ব ব্যক্তি কোনো জায়গায়, একদম ঠিক। কিন্তু এইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাদের কথাগুলো 4টে দফা মেনে নিল, এমন দিন আসবে না তো সেখানে দাঁড়িয়ে আবার সিবিআইও বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তাদেরও পদত্যাগ দাবি করবেন, এবং এমন দিন না আসে যেমন সিবিআই তদন্ত ফল না দিতে পারলে দাবি করবে। আজকেই তো সিবিআই অভিযান করেছে, রাহুল ওদের তো কোনো দায় ছিল না যে সিজিও অভিযান করতে, নবান্ন অভিযানও করতে পারতো। ওরা সিজিও অভিযান করে প্রমাণ করে দিয়েছে যে সিবিআই ন্যায় দিতে পারলে সিবিআই কেউ ছাড়া হবে না, এই বার্তা ওরা দিয়েছে আজকে স্পষ্ট ভাষায়। কেমন লাগবে যদি ধরুন আমি কথার বলছি, আজ থেকে 1 বছর পরে কি 6 মাস পরে সিবিআই ন্যায় দিতে পারলো না, ওরা সিবিআই এর ঘরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, তখন সিবিআই ডিরেক্টর প্রেস কনফারেন্স করে বলছে এবার আপনারা উৎসবে ফিরুন, তখন কেমন দেখতে লাগবে? আমি একটা কথা বলি সুমনদা, আমি এই যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মহান সাজাচ্ছে না, উনি নিঃসন্দেহে মহান, কিন্তু আমি খালি জাস্ট মনে করিয়ে দিই 6টা পয়েন্ট, তোমরা সবাই জানো এক এক করে, যে ডাক্তাররা এই যে আন্দোলনটা করেছেন কিভাবে আন্দোলনটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। 1, এফআইআর এর ভয় দেখানো। 2, রোগীর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে লোক খেপানোর চেষ্টা। 3, মৃতের পরিবারদেরকে টাকা দিয়ে তাদেরকে দিয়ে ডাক্তারদের বিরুদ্ধে বিবৃতি দেওয়ানোর চেষ্টা। 4, উৎসবে ফিরুনের গল্প, যে তোমাদের 1 মাস করতে দিয়েছি এবার উৎসবে ফেরো। এবং 5, কলতানরা হামলা করতে পারে এই খবর ছড়িয়ে ওদেরকে ভয় দেখানো, হামলা তোলার। এবং শেষ 6, রূপসা কলতানদেরকে গ্রেপ্তার করে যে এবার বেশি বাড়াবাড়ি করলে তোমাদেরকেও গ্রেপ্তার করতে পারি, আজকে যে সহানুভূতি নিয়ে ডাক্তাররা বা সিনিয়র ডাক্তাররা এমন সময় দাঁড়িয়ে এখানে এসে অনেক বড় বড় কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যখন ওরা তারাও তাদের সামিল হচ্ছেন না কেন? জুনিয়র ডাক্তাররা যখন কর্মবিরতিতে থাকলেন তো বাড়তি চাপটা কারা নিলেন? সিনিয়র ডাক্তাররা নিলেন। তারা ওখানে চাপ নিয়েছেন, ওদের পাশে থেকেছেন, ওভারটাইম করেছেন। আমি বলছি যে আমি আবার রাহুলের সঙ্গে একটা জায়গায় পরিষ্কার বলবো, বাংলায় শান্তি ফিরবে ডাক্তারদের নয়, আমি বলছি আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মবিরতিতে যায়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি নয়, কিন্তু আজকে আবার বলছি ওদের স্লোগান ছিল আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। আমি বলছি এটাই তো অ্যাপ্রোচ হওয়া উচিত, যে যারা বিচারের পথে অন্তরায় বা বিচারের ক্ষেত্রে যাদের ধাক্কা দেওয়ার কথা ওরা তাকেই ধাক্কা দিয়েছে, দলমত নির্বিশেষে। রাজ্য পাঁচিল তুললে রাজ্য, সিবিআই পাঁচিল তুললে সিবিআই। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@am সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে ভূপতি নস্কর তিনি লিখছেন, আজকের এই মশাল মিছিল বলে দিচ্ছে আগুন এখনো নেভেনি, ক্ষত এখনো জ্বলন্ত। অমর ধর লিখছেন, প্রতিবাদের মশাল তো জ্বলছে, বিচারের মশাল জ্বলবে কবে? প্রবাল ঘোষ লিখছেন, এই আন্দোলন নিঃসন্দেহে সিবিআইকেও চাপে ফেলবে। সৈকত বর্মন লিখছেন, সুপ্রিম কোর্ট বলেছে সিবিআইকে আরও সময় দিতে হবে, তাই সবার একটু ধৈর্য ধরা উচিত। গৌতম বাগুই লিখছেন, আন্দোলনের অভিঘাত কতটা থেকে যাবে জানি না, তবে সমাজ নিষ্কলঙ্ক করার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এখান থেকে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। আমি আবার বলছি যে নাগরিক সমাজকে এই জুনিয়র ডাক্তাররা কিন্তু তার সুপ্তি থেকে, তার বিস্মৃতি থেকে কার্যত তুলে দাঁড় করিয়ে দিল। এবার কাজটা যে নাগরিক সমাজ জেগে উঠেছে তাকে জাগিয়ে রাখা। দেখুন,
গত প্রায় 1.5 মাসে একটা শহর যেন হঠাৎই তেড়ে ফুঁড়ে জেগে উঠেছে। যে বঙ্গবাসীকে অনেকে শুধু রাজনৈতিক তর্কপ্রিয় বলে থাকেন, তারাই রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আন্দোলনের নতুন সংজ্ঞা লিখেছে। আর এর শুরুটা করেছেন কয়েকজন ঝকঝকে জুনিয়র ডাক্তার, যারা দেখিয়ে দিয়েছে গান্ধীবাদী আন্দোলনের মধ্যে দিয়ে পুলিশের লোহার ব্যারিকেডকেও হার মানানো যায়। কলকাতার পুলিশ কমিশনারের টেবিলে শিরদাঁড়া রেখে তার হাতেই তার পদত্যাগের দাবিপত্র তুলে দেওয়া যায়। দাবিতে অনড় থেকে রোদ ঝড় জলে স্বাস্থ্য ভবনের সামনে ঠায় বসে থাকা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নতি স্বীকারে বাধ্য করে তার কাছ থেকে দাবি ছিনিয়ে আনা যায়। অনেকদিন গা বাঁচিয়ে পিঠ বাঁচিয়ে আমার তো হয়নি, ওর হয়েছে, এইসব ভেবে আমরা চলেছি। আজকে হঠাৎ করে সবাই জেগে উঠেছে, আর কেউ ঘুমোবে না। কলকাতা শহরের অনেকাংশে বেঁকে যাওয়া সিঁড়িটা সোজা হয়ে গেছে। আমরা আমাদের জীবনের কমফর্ট জোন থেকে বেরিয়ে রাজপথে নেমেছি। আজকে প্রথম পর্যায়ের আন্দোলনের ইতি, দ্বিতীয় পর্যায়ে শুরু। অনেকে বলছেন জুনিয়র ডাক্তাররা যা করেছেন ইদানিংকালে কোনো বিরোধী রাজনৈতিক দলও তা করে দেখাতে পারেনি। কেউ কেউ আবার বলছেন রাজনীতির ছোঁয়া এড়িয়েছেন বলেই যে কোনো রাজনৈতিক দলের থেকে সফল আন্দোলন করে দেখাতে পেরেছেন এই জুনিয়র ডাক্তাররা। দল মত নির্বিশেষে তাদের পাশে এসে দাঁড়িয়েছে গোটা শহর। আমাদের সমাজের সমস্ত মানুষের মনের দরজা খুলে দিল, প্রতিবাদ করতে শেখালো। একটা মেয়েকে অন্যায়ভাবে মেরে ফেললো হসপিটালের মধ্যে, তারই বিরুদ্ধে দাঁড়িয়ে ডাক্তাররা যে প্রতিবাদটা করলো আজকে 1.5 মাস ধরে, অভূতপূর্ব। আমি বৃদ্ধ বয়সেও আমি ঘরে থাকতে পারিনি, আমি ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছি বারবার করে। স্বাধীনতার আন্দোলন থেকে খাদ্য আন্দোলনে বারবার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বাঙালিরা, কিন্তু গত কয়েক বছরে মাঝে মধ্যে প্রশ্ন উঠেছে বাঙালি কি প্রতিবাদের ভাষা ভুলে গেল? হারিয়ে যাওয়া সেই প্রতিবাদের স্পিরিটটাই যেন ফের ফিরে এলো গত প্রায় 1.5 মাসের আন্দোলনে। একটা মেয়ে প্রাণ দিয়ে যেন সবার সব ভয় মুছে দিল। শেষ হচ্ছে না, অনেক শক্তি আছে এই প্রতিবাদের। তার কারণ এটা কোনো রাজনৈতিক ভাবে প্রতিবাদ নয়, এটা মানুষের মনের ভেতর থেকে প্রতিবাদটা বেরিয়ে এসেছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, সেই কবে লিখে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকে বলছেন রবি ঠাকুরের দেখানো পথে ভয় শূন্য চিত্তে শির উঁচু রেখেই নিজেদের দাবির পক্ষে লড়ে গিয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। সৌমিত্র রায়, এবিপি আনন্দ। দুষ্কৃতীরা এক ব্যবসায়ীকে অপহরণ করে 2.25 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। এইটুকুর মধ্যে খুব চমকে ওঠার মতো কোনো ঘটনা নেই। হ্যাঁ, অপরাধ আছে, কিন্তু ঘটনাটা সম্পূর্ণ অন্যভাবে পাল্টে যাচ্ছে যখন দেখা যাচ্ছে যে এই কাজ যে করেছে সে কাউন্সিলর, শাসক দলের একজন কাউন্সিলর। সেই কাউন্সিলর 2.25 কোটি টাকা মুক্তিপণ দাবি করে ব্যবসায়ীকে অপহরণ করেছেন। তার সহযোগীরা নন, তার মাস্টার প্ল্যান। এর আগেও এই ধরনের কাজ করেছেন তিনি, আর তিনি মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জনপ্রতিনিধি। আমি বলছি এই বিস্ময়কর ঘটনা। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপরে আরেকটা কথা, সেটা অবশ্য পরে আলোচনার প্রেক্ষিতে আসবে। এটা ওই কেন্দ্রীয় এজেন্সি কিংবা কেন্দ্র সরকারের চক্রান্ত বলা যাবে না, তার কারণ গ্রেফতার করেছে কিন্তু সিআইডি। দেখুন এই বিচিত্র ঘটনা। প্রথমে অপহরণ, তারপর 2.25 কোটি টাকা মুক্তিপণ দাবি, এমন চাঞ্চল্যকর অভিযোগে বা সিআইডির হাতে গ্রেফতার হলেন তৃণমূলের এক কাউন্সিলর। গোয়েন্দা সূত্রে দাবি তৃণমূলের পার্টি অফিসে বসেই কষা হয়েছিল অপহরণের ছক। 1 সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর ফ্ল্যাটের পার্কিং লট থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি তারপর 2.25 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। অভিযোগ পেয়ে পরের দিনই বারাসাতে অভিজাত আবাসন থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে। ধরা পড়ে 7 জন। তদন্তকারীদের দাবি ধৃতদের জেরা করে জানা যায় অপহরণের মাস্টারমাইন্ড বারাসাত পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। খড়দহের অভিজাত আবাসন থেকে ওই ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে আসা হয় বারাসাতের যশোর রোডের ধারে এই অভিজাত আবাসন। এই আবাসনের B1 ব্লকের 3 তলার এই ফ্ল্যাটেই রাখা হয়েছিল এই ব্যবসায়ীকে এবং মারধরও করা হয়েছিল। সেখান থেকে গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি আধিকারিকরা ওই ব্যবসায়ীকে এই ফ্ল্যাট থেকে উদ্ধার করে এবং ইতিমধ্যেই এই ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে। ও
উনি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ওনার 25টা ছবি আর ভিডিও রয়েছে। এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান, এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। হ্যাঁ, ওদের টাকা, তৃণমূল মানে তো টাকা চাই, টাকা 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 টাকা। উনি নিজের পদের অমর্যাদা করছেন, কেন ওনার বেহিসেবি কথাবার্তা মানায় না, কেননা বিরোধী দলনেতা হিসেবে তার কিন্তু একটা দায়বদ্ধতা আছে। অন্যায়টা দলীয় কাউন্সিলর করেছে, সাথে সাথে দলীয় নির্দেশ অনুশাসন মেনে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু উনি সবসময় ভাবাবেগে কথাবার্তা, অন্যায় কথাবার্তা, অসত্য কথাবার্তা বলেন, তার ফলে কিন্তু উনি নিজের অমর্যাদা, নিজের পদের অমর্যাদা করছেন। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে তোলা হলে 9 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পঙ্কজা, কারা এরা? জনপ্রতিনিধি, মানুষের ভোটে নির্বাচিত হন, একজন কাউন্সিলর অপহরণ করে 2.25 কোটি টাকা মুক্তিপণ চাইছেন। আর পুরো সিআইডি বলছে পুরো প্ল্যানটা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে। 40-এর কোঠায় বয়স। আমি বলছি যে এই নতুন প্রজন্ম। আপনি আমাকে একটা কথা বলুন, যে শাসক দল পঞ্চায়েত ইলেকশন এবং পৌরসভার ইলেকশন, এইখানে যাদেরকে নমিনেশন দিচ্ছে, কিসের বিনিময়ে দিচ্ছে আমাকে বলুন তো? জেলা পরিষদের আসন, পঞ্চায়েত সমিতির আসন, পৌরসভার আসন, এটা তো প্রকাশ্যে সার্ফেসে এসছে ফ্রম দেয়ার ইনসাইডার্স। ওরাই বলেছে যে কত কোটি কত লক্ষ টাকা বিনিময়ে একটা টিকিট পেতে হয়। এবার আপনি আমাকে একটা কথা বলুন, সে ফর এক্সাম্পল আপনি ধরে নিন এটা কাল্পনিক কথা, আমি একটা জায়গার একটা মেম্বারশিপ পাবো, আমি একটা মানে আপনার ওই কোনো পৌরসভার প্রতিনিধি হব। এবার আমাকে যদি 1 থেকে 1.5 কোটি টাকা দিয়ে সেই আপনার পার্টির টিকিটটা পেতে হয় ফর ফাইটিং ইলেকশন, তাহলে আমি সেই 1 থেকে 1.5 কোটি টাকার ডাবল টাকাটা আমি তুলবো না? এটাই তো কথা। তাহলে এই কালচারটাকে লকডাউন করেছে কারা? শাসক দল করেছে। শাসক দলের রেসপন্সিবিলিটি কিন্তু সব থেকে বেশি থাকে। সবসময় বিজেপি আর সিপিএম আর কংগ্রেসকে গালাগালি করব আর নিজেরা বলবো আমরা ধোয়া তুলসী পাতা, এটা কিন্তু হয় না। তাদের কিন্তু শিক্ষা দেখাতে হবে, তারাই সমাজকে পথ দেখাবে। যে পথটা আজকে অনেক ক্ষেত্রে দেখাচ্ছে, যে পথটা বৃহত্তর নাগরিক সমাজকে আজকে দেখিয়ে দিচ্ছে, দেখো তুমি এই পথে চলো, সেই পথটা দেখানোর কথা ছিল কিন্তু রুলিং দলের, শাসক দলের। শাসক দল সেই জায়গায় মিজারেবলি ফেল করেছে। সেই জায়গাটা পূরণ করতে পারতো কারা জানেন? পুলিশ। পুলিশও কিন্তু সেখানে they have miserably failed in the discharge of their duty. এই পয়েন্টে একটা কথা শেষ করব, এই পয়েন্টে সিআইডিকে আমি ধন্যবাদ দেব। একদম, আমি এইখানেই আসতে চাইছি। হয়নি, তারা ধরেছে এবং তাকে চালান দিয়েছে। বেশ, আমি বলছি বিষয়টা উল্টো দিক থেকে ধরি, যে ক্রিমিনাল যে সিআইডি বা রাজ্য পুলিশ শাসক দলের কেউ থাকলে একেবারে হাত পা গুটিয়ে নেয়। এখানে কিন্তু দেখলাম যে এই ক্রিমিনালকে, রাহুলের এটা বলার কথা, কিন্তু রাহুলের হয়ে আমি এইভাবে যদি বলি যে সেই ক্রিমিনালকে, ক্রিমিনাল কাউন্সিলরকে সিআইডি অ্যারেস্ট করলো। দেখুন সুমনদা, আমাদের অবজারভেশন মেথড বলে যে যদি একটা বিষয় বারবার আপনি অবজার্ভ করেন তবে কনক্লুশন টানতে পারেন যে হ্যাঁ এটা হয়। মানে একটা ঘটনা তার রাজনৈতিক সমীকরণ আপনি না দেখেই বলে সিআইডিকে আপনি প্রশংসা করে দিতে পারেন। কিন্তু আমি আপনাকে বলছি যে বহু ঘটনা যেগুলো ঘটে চলেছে, সিআইডি তো চুপ। এই রেশন দুর্নীতি থেকে শুরু করে একটার পর একটা দুর্নীতি যখন উঠে এসছে, সিআইডি চুপ করেছিল। আমি বলছি যে সেই কারণে আমি বলছি একটা ঘটনাকে প্লিজ মানে কনক্লুশন না টেনে জানি আমরা যদি বারবার দেখি যে হ্যাঁ সিআইডি এই ভূমিকা, তখন আমরা সিআইডি প্রশংসা করব। এবং আপনাকে বলবো যে দেখুন, শুধুমাত্র টিকিট কেনার প্রশ্নটা না, বলাগড়ের বিধায়ক পরিষ্কার বলেছিল টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়, এবং একের পর তৃণমূল নেতা তার ওপেনলি বলা যে টাকা দাও টিকিট নাও। তাহলে কোটি কোটি টাকা দিয়ে টিকিট যারা নিয়েছে। দ্বিতীয় যেটা, তৃণমূলের তো প্রচারের যে টাকা, সেই প্রচারের স্থানীয় স্তরে মানে পঞ্চায়েত পৌরসভায় সেগুলো তো নিজেদেরই জোগাড় করতে হয়। কোটি কোটি টাকা যখন এই নির্বাচনী প্রচারে তারা ব্যয় করেন, সেখান থেকেও তাদের টাকা তুলতে হয়। এবং একই সাথে আপনি বলছেন শুধু তোলাবাজি না, আমি প্রয়োজন হলে অপহরণ করে অবধি মানে আমি বলছি সেটা তোলা মানে অপহরণটা হলো এক্সট্রিম ফর্ম, কিন্তু তোলাবাজিটা কিন্তু প্রায় ইনস্টিটিউশনাল। 1-2 ব্যতিক্রম হয়তো কাউন্সিলর থাকতে পারেন, কিন্তু কার্যত তৃণমূলের সর্বস্তর থেকে সেটা 10 তলা বিল্ডিং হলেও সেই বড় কোম্পানিকে টাকা দিয়ে মানে চলতে হয় কাউন্সিলরকে। আবার আপনি যদি 1 ফুট বাড়ি তৈরি করেন তাতেও কিন্তু আপনাকে টাকা দিতে হয়। আমি একজন এমপি নট এমএলএ, এমপির কাছে শুনেছিলাম যে একটা এমপিশিপে ফাইট করার জন্য আপনার ইলেকশন কমিশনের যে সিলিং আছে
তার 20 টাইমস টাকা তাকে খরচ করতে হয়। কোথা থেকে এই টাকা? আমি আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে এই প্রথমবার অপরাধের সঙ্গে এই কাউন্সিলর, অভিযুক্ত কাউন্সিলর যুক্ত হয়েছেন তা নয়, একাধিকবার এর আগে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন এবং গত কয়েক বছরে তার সম্পত্তি দৃশ্যত নাকি ফুলে ফেপে উঠেছে। দেখুন, ব্যবসায়ীকে অপহরণ এবং মুক্তিপণ দাবির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন বারাসাতের তৃণমূল কাউন্সিলর। আর সেই তদন্তেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিআইডি সূত্রে দাবি শুধু 2024 নয়, 2022 ও 23 সালেও অপহরণ করা হয়েছিল ত্রিপুরার ব্যবসায়ীকে। মুক্তিপণ হিসেবে আদায় করা হয় 9,25,00,000 টাকা। আর প্রতি ঘটনারই মাস্টার মাইন্ড বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বহরও বেড়েছে হু হু করে। তাহলে কি মুক্তিপণের টাকাতেই ফুলে ফেপে উঠেছে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি? সিআইডি সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে সব দিক। সূত্রের দাবি, কয়েক মাস আগে বারাসাতে নিবেদিতা পল্লীতে 50 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটি কিনে মেস ভাড়া দেন তৃণমূল কাউন্সিলর। আমরা এই মুহূর্তে রয়েছি নিবেদিতা পল্লীতে। নিবেদিতা পল্লী অর্থাৎ যেখানে 33 নম্বর ওয়ার্ডে আগে তিনি কাউন্সিলর ছিলেন, সেখানে কিছুদিন আগে একটি প্রায় 50 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটি কিনেছিলেন এবং বাড়িটি কিনে এখানে ছাত্রদের মেস ভাড়া দিয়ে দেওয়া হয়েছিল। এরকম জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে মিলন সর্দারের সম্পত্তি। এখন কে কিনেছে বাড়িটা? মিলন কি কাউন্সিলর? তো হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে কাজ করো? কে থাকে এখানে? এখানে সব কলেজের ছেলেরা থাকে। গত ক বছরে কি অনেক প্রপার্টি করেছে? হ্যাঁ, অনেক প্রপার্টি করেছে। লোকের মুখে তো অনেক কিছু শুনি, আবার অনেক কিছু দেখিও। কি দেখেছো? বাড়ির পাশেও একটা এরকম একটা প্রপার্টি আছে। এবার শুনছি নাকি এই পাশেরটা নাকি নিয়ে নিচ্ছে, এখনো পর্যন্ত সঠিক না। আমি যাতায়াত থেকে যা দেখতাম, যা খরচা ভিতরেই মিলে 40-50 লাখ খরচা করে ফেলেছে। কিন্তু আগে দুবার অপহৃত হলেও কেন পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি ওই ব্যবসায়ী? কেন বারবার একই ব্যবসায়ীকে অপহরণ? খতিয়ে দেখছে সিআইডি। গোয়েন্দারা জানতে পেরেছেন অপহৃত ব্যবসায়ী সম্পর্কে তৃণমূল কাউন্সিলরকে টিপ দিতেন ত্রিপুরার আরেক ব্যবসায়ী। তার খোঁজ করা হচ্ছে। ঘটনার পর সমালোচনার মুখে দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। পুরসভার চেয়ারম্যানের সাফাই, তাঁরা এসব টেরই পাননি। না, আপাত দৃষ্টিতে খুব নিরীহ একটা ছেলে, চুপচাপ বসে থাকতেন, চা পর্যন্ত খেতেন না, এরম একটা মানুষ ছিল। দুর্ভাগ্যজনক সে এরম এত বড় একটা অপরাধ জগতের সাথে জড়িত, তা না হলে এত বড় কাণ্ড ঘটাতে পারেন না। যেখানে অপরাধ দেখবে সেখানে টিএমসি কে পাবে, হয় বর্তমান নয় প্রাক্তন। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে সিআইডি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুল, এই নাকি জিরো টলারেন্স? আমি বলছি এলাকার লোক বলছে হু হু করে সম্পত্তি ফুলে ফেঁপে উঠছে, পার্টির চোখে পড়েনি। এর আগে সিআইডি বলছে অন্য কেউ নয়, 2022, 2023 এই ধরনের কাজে যুক্ত হয়েছে। পার্টির কাছে খবর ছিল না? হতে পারে। আমি তোমায় বলি, আমাকে একটু পঙ্কজদা বললেন নমিনেশনের কথা, টিকিট দেওয়া নিয়ে। টিকিট দেওয়া নিয়ে কথা বিশ্বনাথ দাস, পঙ্কজদা কেউ বললেন না যে একটা সময় দাঁড়িয়ে বিজেপির তথাগতরা যখন বলতো কামিনী কাঞ্চনের বদলে টিকিট দেওয়া হয়, তখন কিন্তু উনি ওনার কথাটা বলে তুই বল। বিশ্বনাথ দাকে জিজ্ঞেস করো, বিশ্বনাথ দাস বাড়ি করার সময় কে গিয়ে বলেছে? অভিযোগ করেনি কেন? যখন বিশ্বনাথ এতই জানেন যে প্রতিদিন গিয়ে কাউন্সিলর টাকা চায় বা কেউ কিছু করে, অভিযোগ তো তৃতীয় কথা দেখো, বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে, দল হিসেবে উত্তর দেওয়া যায় প্রশাসনিক ক্ষমতা হিসেবে আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কোনো রং কোনো কিছু না দেখে অভিযোগ আসছে, অ্যারেস্ট করেছে। তো সেটাও তো একটা দিক সুমন। আজকে দাঁড়িয়ে তুমি যেটা বললে তৃণমূল কংগ্রেস রং দেখতো, অ্যারেস্ট হতো না। সিআইডি 2022 সালে বারাসাত পুরসভায় ভোট হলো, 2022 সালে আরেকটা অপহরণ ঘটিয়ে দিল, তারপর 23-এ আরেকটা অপহরণ। পার্টি কি করছিল? পুলিশ কি করছিল? অভিযোগ থাকলে নিশ্চিত ব্যবস্থা। আমি আবার বলছি সিআইডি প্রশংসনীয় কাজ করেছে আবার, কিন্তু আমি বলছি এতদিন পুলিশ প্রশাসন কি করছিল, দল কি করছিল? জিরো টলারেন্স নেই তো এখানে নেতাই কাণ্ডের মতো সিবিআই সিআইডি অ্যাক্টিভ হলে সিবিআই দরকার হয় না। সিম্পল, সিআইডি করেছে। নাম বারাসত। কিছুদিন আগে দেগঙ্গায় আমরা দেখেছিলাম তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়ির নিচ থেকে বোমা উদ্ধার হয়েছে। তো যাই হোক, আমরা বাদ দিচ্ছি। কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন আমি বলছি পাবা না, স্বাস্থ্যসাথী পাবা না, সাইকেল পাবা না। উন্নততর কিডন্যাপিং ধীরে ধীরে নিজেকে উন্নত করে গেছে 22, 23, 24। কিভাবে আরো বড় কিডন্যাপিং করা যায় কথাটা বলছি। আমাদের একটা পৈতৃক সম্পত্তি বিক্রি হয়েছে। আচ্ছা, আমার কাছে থ্রেট কল এসেছিল যে আমাকে টাকা দাও।
আমি থানায় কমপ্লেন করেছি, পুলিশ অবশ্যই অ্যাকশন নিয়েছে। এবার ক্যাপিটাল গেইনসের জন্য আমাদের বাড়ি কিনতে হয়। আমি পাশে 90 নম্বর ওয়ার্ডে একটি বাড়ি পছন্দ হয়েছিল, আমি সেখানে কিনতে গেছিলাম। ব্রোকারকে কাউন্সিলের অফিসে ডেকে নিয়ে এসে বলা হয়েছে ওকে এখানে ঢুকতে দেওয়া যাবে না। বলা উচিত না সময় আমি বাড়ি বিক্রি করবো না, সম্পত্তির যে বেড়েছে এর একে নিয়ে আলাদা করে আলোচনা করার কোনো মানে হয় না। গোটা পশ্চিমবাংলায় এমন কোনো তৃণমূল কাউন্সিলর নেই যার চোখের সামনে হু করে সম্পত্তি বাড়েনি। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো সুমনদা, আমাদের দেশের রাজনীতিতে না ক্রিমিনালরা রাজনৈতিক দলে বিভিন্ন সময় বিভিন্ন দলে আশ্রয় পেয়েছে আমরা দেখেছি, কিন্তু একদল ক্রিমিনাল মিলে নিজের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে। এইটা তৃণমূল না থাকলে আমরা কল্পনা করতে পারতাম না। আমি একটা কথা এখানে বলি, যেটা পঙ্কজদা বললেন, বললেন তার সঙ্গে লাঘাবোধ করতো যে পাপু ভাইয়া অমুক ভাইয়া, আমি এটাই বলছি, অন্য রাজ্যে হয়, আমাদের এখানে হয় না। বাবু বা বিশ্বনাথের যেটা বললেন আমি তার সঙ্গে যোগ করছি। একটা হচ্ছে যার টাকা দেওয়ার ক্ষমতা আছে সে প্রার্থী হবে এবং তারপর সে টাকাটা তুলবে, এটা একটা জিনিস। তার থেকেও বড় কথা, এই যে বাহুবলী কালচার, উত্তরপ্রদেশের রাজনীতির এই বাহুবলী মাসলম্যান কালচার বাংলা রাজনীতিতে আনা, এই যে থ্রেড কালচার নিয়ে কথা হচ্ছে, এইটাই মুশকিল। গণসমর্থনের ভিত্তিতে যদি কাউন্সিলর পঞ্চায়েত মেম্বার নির্বাচিত হয়, সে প্রার্থী হবে যার গণভিত্তি ভালো। আর যে বুথ দখল করে হতে পারবে কাউন্সিলর পঞ্চায়েত মেম্বার, এই যদি কালচার হয় তাহলে সে প্রার্থী হবে যার বুথ দখল করার ক্ষমতা ভালো। এবং আমি তোমায় এটা বলছি সুমনদা, আজ যখন নাগরিক সমাজের এই মহৎ আন্দোলন চলছে, তার মধ্যেও তৃণমূলের লোকেদের এই কথা বলতে আমরা শুনছি যে তোরা যতই রাত দখল কর, আমরা বুথ দখল করতে পারি। এইটা হচ্ছে বাংলার বাস্তবতা। এই বুথ দখলের ক্ষমতা যার আছে না, তখন দোষ নেই। এখন কথা হচ্ছে এটাকে নিয়ে কথা বলো, যেটা নিয়ে কথা মজিদ মাস্টার শুকুর আলী কেউ কিডন্যাপার নয়। মজিদ মাস্টার শুকুর আলী তোলাবাজি করতো না। বেশ, আমি এখান থেকে আমার পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে যাব, সেটা হচ্ছে এই রাজ্যের বন্যা। দক্ষিণবঙ্গের একটা বৃহৎ অংশ এই মুহূর্তে জলের তলায়, এবং ঠিক সেইখান থেকে দুটো রাজ্য, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে সীমান্ত সিল করে দাও। সীমান্ত 3 দিনের জন্য সিল হয়ে গেল, সারি সারি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। এতে কি ঝাড়খণ্ডের আদৌ কোনো লোকসান হচ্ছে, নাকি সাধারণ মানুষের, এই রাজ্যের সাধারণ মানুষের লোকসান? আমি দ্রুত আমার প্রতিবেদন রাখবো, তারপর একাধিক বিষয়ে আলোচনায় ঢুকবো। দেখুন, কয়েকদিনের বৃষ্টি, তার উপর ডিবিসির জল ছাড়া, দুইয়ের জেরে জলের তলায় দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একটা বড় অংশ। সাধারণ মানুষ যখন ভিটেমাটি হারিয়ে হাহাকার করছে, তখন বন্যার ঘোলা জলে এসে মিশছে রাজনীতি, আর তাতেও দুর্ভোগের আশঙ্কা সেই সাধারণ মানুষেরই। বৃহস্পতিবারই ঝাড়খণ্ড বাংলার সীমানাও সিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম মিদনাপুর দিয়ে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। এরপর শুক্রবার জেলায় জেলায় ধরা পড়ল এই ছবি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান লাগোয়া ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়ায় সার দিয়ে দাঁড়িয়ে যায় পণ্যবাহী ট্রাক। আর এখানেই প্রশ্ন উঠছে, ট্রাক ভর্তি এসব জিনিস তো বাংলাতেই আসছে, এসব নষ্ট হলে তো এখানকার বাজারেই আকাল তৈরি হবে, তারপর হু হু করে দাম বাড়বে, তখন সমস্যায় পড়বেন সেই সাধারণ মানুষ। দেশে দেশে, প্রদেশে প্রদেশে বিভাজন তৈরি করা, এটা কোনো সুস্থ চিন্তার লক্ষণ নয়। এটা মুখ্যমন্ত্রীর ভাষণ হওয়া উচিত না। উনি পশ্চিমবঙ্গকে ডুবিয়েছেন, আরও ডোবাবার পরিকল্পনা করছেন। ধীরে ধীরে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পাবে না, অন্ধকারে চলে যাবে, খাবার দাবার, সবজি, বিভিন্ন আনাজ, তাপ সাপ্লাই আসবে না। উনি রাজ্য চালাচ্ছেন না ক্লাব চালাচ্ছেন, আমি বুঝতে পারছি না। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সদস্য। হেমন্তের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুসম্পর্ক। হেমন্ত সোরেন ইডির হাতে গ্রেফতার হওয়ার পর খোলাখুলি তার পাশে দাঁড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। গ্রেফতারের প্রতিবাদে গর্জে ওঠার পাশাপাশি সোশ্যাল মিডিয়া পোস্টে হেমন্ত সোরেনকে ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেছিলেন। এখন সেই ঝাড়খণ্ডের সঙ্গে সীমানা সিলের সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বিজেপি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলার সরকারের ব্যর্থতার কারণে বাংলার মানুষ বন্যার কবলে পড়েছে, কিন্তু আমি অবাক হচ্ছি যে মমতা দিদি তার আধিকারিকদের ওপর নয়, ঝাড়খণ্ডের মানুষের ওপর রাগ দেখাচ্ছেন। তিনি রাজ্যের সীমানা সিল করে দিয়ে ঝাড়খণ্ডের জনগণকে শিক্ষা দিচ্ছেন, আর ঝাড়খণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী নীরব। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা, আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার। আমি নীতিন গডকরিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও। যেভাবে জল ঢুকেছিল, জাতীয় সড়কের উপর দিয়ে জল উঠে আসে, যদি ওদিক থেকে গাড়ির ফ্লো শুরু হয় এবং তারপর জলের তোড়ে কোনো গাড়ি যদি ভেসে যায়, সেই ঝুঁকিটা রাজ্য প্রশাসন নিতে চাননি বলেই সাময়িকভাবে
এই আপৎকালীন সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, বিকজ ইট ইজ টু মাচ, ইট ইজ টু মাচ। পুরো দ্বীপ জল ছাড়া, বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. More than 5 lakh cubic water, what has been released from DBC and other area. উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। রাজনীতির বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে এই বন্যা পরিস্থিতির কবল থেকে কি স্থায়ীভাবে কখনো রেহাই পাবে বাংলার মানুষ? ময়ূক ঠাকুর চক্রবর্তী, কৌশিক গাঁপাই তো আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। ধরুন কলকাতা শহরে যত পণ্য ঢোকে, ওষুধ, ফল, শাকসবজি, মাছ, ঝাড়খণ্ড হয়ে নয় উড়িষ্যা হয়ে, এইখানে আমরা যদি সীমান্ত সিল করে দিই, ঝাড়খণ্ডের কি ক্ষতি হয়? আমি সহজ অঙ্কটা বুঝতে পারছি না। একে বন্যা, এমনিতেই বাজারে আগুন, শাক সবজি মাছ আগুন দর, যেগুলো বাইরে থেকে আসে। আমি প্রতিবেদনে দেখছিলাম আপেল কোথা থেকে আসে? ঝাড়খণ্ড থেকে নয়, কাশ্মীর আর হিমাচল থেকে, নাসিক থেকে পেঁয়াজ। বন্যার বাজারে যদি এইভাবে পচতে থাকে জিনিসপত্র, আমাদের এই শহরে এই রাজ্যে জিনিসপত্রের দাম বাড়বে। আমি বলছি আমাদের পশ্চিমবঙ্গের লাভটা কি হচ্ছে? বিশ্বনাথ, ঝাড়খণ্ডের কিন্তু কোনো লোকসান হচ্ছে না, এই রাজ্যের মানুষ লোকসানের মুখে পড়ছে। সুমনদা, মানে প্রায় 24 ঘন্টা হয়ে গেল। আমি পরিষ্কার করে বলতে চাই যে একটা ফ্রি মুভমেন্টের, আন্তঃরাজ্য পরিবহনের যে মুভমেন্ট, সেটা কেন্দ্রীয় এখতিয়ারের মধ্যে পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকার যদি এটা মণিপুরে হতো, তাহলে কিন্তু সেন্ট্রাল ফোর্স নামিয়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করে বেরিয়ে যেত। একেবারে জাতীয় সড়ক, জাতীয় সড়ক মনে রাখবেন, জাতীয় সড়কটাকে মানে স্বাভাবিক রাখার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকার অস্বীকার করতে পারে না। অবশ্যই ল অ্যান্ড অর্ডার পেট্রোলিংটা রাজ্য করে। আমার প্রশ্ন, কেন্দ্র কি কোনো ডাইরেকশন দিয়েছে? অমিত শাহ কেন চুপ? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে অমিত শাহ কেন চুপ থাকে? আমি বারবার বলছি, মানে আমার প্রশ্ন হচ্ছে, এটাই যদি মণিপুরের রাজ্যে হতো, এটা যদি মেঘালয়ের রাজ্যে হতো, তাহলে তো মানে এই 24 ঘন্টা ওয়েট করতো না, সেন্ট্রাল ফোর্স নামিয়ে দিয়ে পরিষ্কার বা কেন্দ্র থেকে ডাইরেক্টিভ দিয়ে বেরিয়ে যেত। দ্বিতীয় যেটা, পশ্চিমবাংলায় যদি আজকে পেঁয়াজের দাম বাড়ে, তার দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে যদি পশ্চিমবাংলাতে কোনো জিনিসপত্রের দাম বাড়ে, ফার্দার আরও বেশি, তাহলে আমি বলছি পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। এবং আমাদের দুর্ভাগ্যের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাকে বলছি যে আমি বলছি যে এটা রাজধর্ম হতে পারে না সুমনদা। একজন মুখ্যমন্ত্রী, শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, তিনি মুভমেন্ট বন্ধ করে দিবেন এবং অকারণে মুভমেন্ট বন্ধ করে। রাহুল, আমার পলিটিক্যাল অঙ্কটা বলে দাও। সেটা হচ্ছে যে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক। যখন ইডি তাকে অ্যারেস্ট করলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে ক্লোজ ফ্রেন্ড বলে টুইট করলেন। আমি বলছি যখন তাকে ইডি জামিন পেলেন 28 জুন 2024, সবার আগে তিনি লিখলেন, আই এম ভেরি হ্যাপি উইথ দ্য গ্রেট ডেভেলপমেন্ট অ্যান্ড আই এম শিওর হি উইল স্টার্ট ইন পাবলিক অ্যাক্টিভিটিস ইমিডিয়েটলি, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি এত ভালো সম্পর্ক, যখন জেলে ছিলেন প্রত্যেকে আমরা জানি, তার স্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার টুইটে তার উল্লেখ হয়েছে যে নিয়মিত যোগাযোগ করেছেন। আমি বলছি দুটো রাজ্যের মধ্যে কেন আলোচনা হবে না? তিনি বলছেন আমি 3 বার ফোন করেছি, অনুরোধ করেছি, ঝাড়খণ্ড বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ড সেফ আছে। আমি বলছি তাহলে কিসের রাজনীতি? আর হেমন্ত সোরেন তো বিজেপি বা এনডিএর কেউ নয়, ইন্ডিয়া জোটের সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায় 2-3টে যখন জোটের মিটিং হয়, 2-3টে চেয়ার পাশে বসেন। এ কি চলছে? এটা ফেডারেল স্ট্রাকচার এরকম হয় যে আমি সিল করে দিলাম? এটা বললে সেটা রাজনৈতিক বন্ধু, সেটা রাজনৈতিক বন্ধু। সে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেনের সঙ্গে আছে, অন্য কথা সেটা। আজকে দাঁড়িয়ে যখন বারবার তিনি ফোন করার পরও বন্ধুর সঙ্গে তো ধরেন না, এ তো রাজনৈতিক ফোন ধরেননি, বলেননি, বলেন 3 বার কথা হয়েছে। এ তো মানুষের প্রশ্ন, এটা মানুষের জন্য দাঁড়িয়ে, যেখানে বাংলা উনি বলছেন পেঁয়াজের দাম বাড়বে। আরে বাংলায় যদি ডুবে যায় তো পেঁয়াজের দাম বাড়বে কে? বাংলায় যদি মানুষ দুর্গতদের পাশে না দাঁড়ায়, শুভেন্দু অধিকারী তার দায়বদ্ধতার কথা বলছে, একবারের জন্য দাঁড়িয়েছে। মানে আমি বলছি বন্যায় দুর্গত, তার সঙ্গে বাজারে দুর্গত। আমি বলছি মানুষ যাবে কোথায়? কেউ এসছে দেখতে। বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, একটা জিনিস বলো, এটা আমি 10 বছর 10 কেন বাম আমল থেকে শুনে আসছি যে না জানিয়ে জল ছাড়া, অথচ ডিভিসি অফিশিয়ালি সব সময় বলে যে প্রতিনিধি দল অবধি থাকে, রাজ্যের প্রতিনিধি অবধি থাকে যে কত কিউসেক জল ছাড়া হবে। সায়েন্টিফিক না ম্যান মেড। এবারে তো বলেছে না না না,
না, তখন উনি বিরোধী, রাজ্যে কিন্তু অন্য সরকার, তখন দোষ হচ্ছে রাজ্য সরকারের উপর, এখন দোষ হচ্ছে কেন্দ্র সরকারের উপর। নাটকগুলো বন্ধ করতে পারে, ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারে, আসবো তার কারণ এখনকার নয়, সেই 49 সাল থেকে ঘাটার মাস্টার প্ল্যান এবং তারপরে এই 2024-এ লোকসভা নির্বাচন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রায় সেই ইস্যুতে লড়া হলো। সাংসদ দেব তিনি আর দাঁড়াবেন না, তাকে প্রতিশ্রুতি দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যে ঘাটাল মাস্টার প্ল্যান করা হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানি এই বছরই লোকসভা ভোট হয়েছে, প্ল্যান শেষ হবে কেউ মনে করছে না, কিন্তু কাজ শুরু হয়েছে কি? সব থেকে বড় এখানে প্রশ্ন, আসলে ঘাটালের জল ছবিটা কিন্তু জ্ঞানে পাল্টালো না, রাজনীতির ঘোলা জল শুধু আরো ঘোলা, তার থেকে আরো ঘোলা হলো। দেখুন, দেখে মনে হতে পারে কোনো দ্বীপ, কিন্তু না, এটা ঘাটালের জনপদ। বিদ্যুতের খুঁটি থেকে হাই টেনশনের তার সবই চলে গিয়েছে জলের তলায়, কার্যত জলের তলায় একাধিক বহুতলের দুতলাও। কে বলবে কয়েকদিন আগে এখান দিয়েই নিত্য যাতায়াত করত গ্রামের মানুষ। পরিস্থিতি এমন ভয়াবহ যে এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে হচ্ছে সাঁতার কেটে, ভেসে যাওয়ার ভয়ে নৌকো বেঁধে রাখতে হচ্ছে বাড়ির দোতলায়। ঘাটালের পুরো এলাকা 5 নম্বর ওয়ার্ড, পুরো এলাকাটাই কার্যত জলমগ্ন এবং সেই কারণে প্রবীর দে যে ছবি তুলে ধরছেন, আমি নৌকায় বসে আছি কারণ নিচে নামতে আমাকে যারা সঙ্গে রয়েছেন বারণ করছেন। স্থানীয় ভাষায় 1.5 মানুষ জল রয়েছে এখানে। থানার সামনে পর্যন্ত এক বুক জল থাকায় অভিযোগ জানাতে নৌকো করে যেতে হচ্ছে থানায়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানা, প্রতি বছর এই থানা এভাবেই জলমগ্ন হয়ে যায় এবং জলমগ্ন হয়ে গেলে তাদের কর্মী আধিকারিকদের থানা ছেড়ে মূল্যবান বিভিন্ন ফাইল নিয়ে তাদের অন্যত্র চলে যেতে হয়। তবে এই ছবিটা ঘাটালের নতুন কিছু নয়, বর্ষা এলেই ঘাটালে ফেরে এই ছবি, আর তখনই সবার মনে পড়ে সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, যা দশকের পর দশক থেকে গেছে খাতায় কলমে। নিচে তলা ডুবে গেছে, দোতলায় সব বসবাস করছে। এখন আমার জ্ঞান থেকে দেখছি মোটামুটি 30-35 বছর। মাস্টার প্ল্যান শুনেছি, কিন্তু আদেও বাস্তবায়ী হবে বলে তো আমার তো মনে তো আশঙ্কা জেগেই যাচ্ছে। দেব তো বলে গেছে ভোটে, লোকসভা ভোটেতে, তো দেখা যাক কত দূর বাস্তবায়িত হয়। লোকসভা ভোটের প্রচারে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কথা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী 100 বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 পয়সা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে, দেবকে বল যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কিন্তু বাস্তবে কোথায় সেই ঘাটাল মাস্টার প্ল্যান? জল পাচ্ছি না, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, এতে আরো শরীরের অসুবিধা হয়ে যাচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি শুনেছেন? ওটা বলতে পারবো না, ও নেতাদের ব্যাপার, ও অনেক শুনছি হবে হবে, এ তো গনি খান চৌধুরীর আমল থেকেও আমরা শুনে আসছি। এসডি অফিসে লরি লরি ত্রাণ এসেছে, তিরপল, চাল, আরো অনেক কিছু। এই যে ত্রাণ শুধু কাল নয়, 2-3 দিন ধরেই আসছে, সাধারণ মানুষ কিন্তু কোথাও ত্রাণের পরিষেবা পায়নি। এইটাই শাসক দলের লক্ষ্য উদ্দেশ্য আছে, মাস্টার প্ল্যান করে রাজনীতি করবে ভোটের সময়। সদ ইচ্ছা নেই, যার জন্য পরিকল্পনা নেই। পরিকল্পনা একটাই আছে, বন্যা আসবে, বাঁধ ভাঙবে, মানুষের ঘর ডুববে, আবাস যোজনার নাম করে টাকা পাবে, তিরপল নিয়ে আসবে, চাল আসবে, সবকে লুট করে কোটিপতি হবে। ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখেই কিন্তু এবারের লোকসভা নির্বাচনটা কিন্তু সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং আমাদের এমপি দীপক অধিকারীকে জয়যুক্ত করেছে। গত পরশুদিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনিও সেখানে বলে গেছেন কেন্দ্রের হাজারো বঞ্চনা সত্ত্বেও আমি ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2 বছরের মধ্যে করবই। আমারও দাবি ঘাটাল মাস্টার প্ল্যান যত দ্রুত হবে, আমরা ঘাটাল এলাকার মানুষ হিসাবে আমরা গর্ববোধ করতে পারবো যে আমরা আমাদের সরকারের সময়ে আমরা এটা মানুষকে উপহার দিতে পারলাম। শুধু ঘাটাল নয়, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হুগলির খানাকুল, বাঁকুড়ার সোনামুখী, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, তারকেশ্বর এবং হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায়।
এর মধ্যে হুগলির খানাকুলে আস্ত বাড়ি ভেসে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক খুলেছেন। দেখুন, এটা মানবিকতার তাগিদে আমরা জুনিয়র ডাক্তাররা ছুটে এসেছি, কারণ আমি এখানে এসে বুঝতে পারলাম যে কী পরিস্থিতি। এই মুহূর্তে আমরা এই যে মানুষগুলো এই ফেসে আছেন এই জলের মধ্যে, তাদের পাশে দাঁড়ানোটাই এই মুহূর্তে আমরা প্রথম কাজ বলে মনে করছি, সেই জন্য আমরা ছুটে এসেছি। জেলায় জেলায় এখন ভিটেমাটি হারিয়ে শুধুই ত্রাণের জন্য হাহাকার। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। রাজস্বী, কেন একটা ফেডারেল স্ট্রাকচারে ডিভিসি না বলে জল ছেড়েছে? এত কিউসেক ছাড়ার উচিত নয়। ডিভিসি কেন রাজ্য সরকারকে প্রপারলি কমিউনিকেট করে তার প্রেস রিলিজ দিয়ে কেন এই পদক্ষেপটা হবে না? বছরের পর বছর রাজ্য সরকার, আমি রিপিট করছি, যে বামফ্রন্ট আমলেও যে ডিভিসি না বলে জল ছেড়েছে, কেন এটা হবে? আর তুমি এই মুহূর্তে লাইভে ধরো, তারা বলবেন যে না, আমরা প্রথম কথা অফিসিয়ালি জানানো হয়েছে, 2 হচ্ছে সেই মিটিংয়ে রাজ্যের প্রতিনিধি ছিল, তারপর সিদ্ধান্ত হয়েছে। কি সুমনদা, তুমি মনে করো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন এটা বাস্তব কথা, এটা সত্যি কথা? এটা কোনো প্রসেসের মধ্যেই নেই। পরিষ্কারভাবে রাজ্য সরকার 2011 সালের আগে অবধি এই বাইট একাধিক আমি আর্কাইভ থেকে তোমায় দেখিয়ে দেব। তখন দোষারোপটা কাকে করতেন? তখন করতেন সিপিএম না, সিপিএমকে করতেন। তো তখন রাজ্য সরকার সিপিএম চালাতো, সিপিএমকে দোষ। তাহলে এখন পরে ওই লজিকটাকেই যদি আমাকে মানতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলতেন 2011 আগে, তাহলে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্য সরকার চালাচ্ছে। যখন যেমন তখন তেমন সাজো, এই যেমন খুশি সাজো প্রতিযোগিতা। এইটুকু ঐক্যমত আমি শতরূপের কাছে আসবো, কিন্তু রাহুল আমি বলছি এর জিনিসটাও কি তার প্রতিবাদে ঝাড়খণ্ড কি করেছে? আজকে যদি ঝাড়খণ্ড বা বিহার বলে যে আমরা বাংলার দিকে ব্লক করে দেবো, 3 দিন বা 7 দিন আমরা বর্ডার আটকে দেবো, আমি বলছি সম্ভব? আমি বলছি ফেডারেল স্ট্রাকচার ভেঙে পড়বে। দেখো সুমন, যে লোকগুলো আজকে প্রান্তিক মানুষগুলোর গৃহহীন হয়ে গেছে, আশ্রয়হীন হয়ে গেছে, তাদের কি অবস্থা? তুমি দেখবে বিজেপির কোন নেতা বা নেত্রী আজকে বন্যার এই তরজার মধ্যে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক ভারত সরকারের, তারা জানিয়েছে যে এটা একেবারে সহমতের ভিত্তিতে ঠিক হয়েছিল এবং সেই বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধি ছিল। হুম টু বিলিভ? আমি 3টে কথা খুব সংক্ষেপে বলছি। প্রথম কথা হচ্ছে, বন্যা পশ্চিমবাংলায় 100% ম্যানমেড। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী থাকবেন তখন ম্যানগুলো সব রাইটার্স বিল্ডিংয়ে থাকে, আর যখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তখন ম্যানগুলো সমস্ত দিল্লিতে থাকে। কেমন? এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি বলছি এখানে ডিভিসির জল ছাড়ার কথা উনি বলছেন না, ওনার বাইটটা ভালো করে শোনো। বলে ঝাড়খণ্ড জল ছাড়ছে। ঝাড়খণ্ড গভর্নমেন্টের পিতৃপুরুষের ক্ষমতা নেই ইচ্ছে মতো জল ছাড়ার। এমন নয় যে ডিভিসির চাবিগুলো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পকেটে থাকে, উনি রাত্রিবেলা গিয়ে লুকিয়ে লুকিয়ে চাবিগুলো খুলে দিয়ে আসেন। ছেলে মানুষের মতো কথা এগুলো। 3 নম্বর কথা হচ্ছে, আমি বলছি উনি যে বলছেন, আপনাকে কে এটা বলার অধিকার দিয়েছে ডিভিসি থেকে বেরিয়ে আসবেন? আমাদের রঘুনাথপুর প্ল্যান্ট বন্ধ হয়ে, মানে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যাবে, মাইথন বন্ধ হয়ে যাবে, দুর্গাপুর বন্ধ হয়ে যাবে, 5000 মেগাওয়াট বিদ্যুৎ আসে আমাদের রাজ্যে ডিভিসি থেকে। ওগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রান্নাঘর থেকে আসবে সামনের বছর থেকে? এগুলো ইয়ার কি কথা? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, হু হ্যাজ গিভেন ইউ দিস রাইট যে আপনি একটা রাজ্য থেকে একটা রাজ্যকে আলাদা করবেন? আপনি ভারতের মানচিত্রকে ভাগ করছেন। পশ্চিমবঙ্গের 7 থেকে 8টা জেলার মেজর বিদ্যুৎটা আসে ডিভিসির থেকে। বলছেন আপনি পশ্চিমবঙ্গের মানুষের মতামত নিয়েছেন? আপনার ইলেকশন ম্যানিফেস্টোয় ছিল যে যদি ডিভিসি জল ছাড়ে তাহলে ডিভিসি থেকে সম্পর্ক ছিন্ন করা হবে। কে আপনাকে অধিকার দিয়েছে এটা বলার? কে অধিকার দিয়েছে আপনাকে? এবং আমি একটা কথা বলি সুমন দা, যেগুলো আলোচনা হয়ে গেছে আমি সেগুলো রিপিট করতে চাই না। কেন বাংলায় বন্যা হয় জানো? আমি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সব কথা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু পশ্চিমবাংলায় এই যে পঞ্চায়েতের দুর্নীতি, মেজর একটা দুর্নীতি হচ্ছে বাঁধ নির্মাণ, বাঁধ মেরামতের দুর্নীতি। আমাদের চোখে দেখা সুমন দা, যতটুকু বাঁধ মেরামত হয় আমাদের রাজ্যে, গ্রামের মানুষ মিলে তারা মাথায় করে মাটি বয়ে নিয়ে, তুমি যদি যাও না তোমার চোখে জল চলে আসবে। স্কুলের ছোট ছোট বাচ্চারা 8 বছর 9 বছর 10 বছর বয়স, স্কুল যাচ্ছে না 10 দিন 12 দিন 15 দিন, বাবা মার সঙ্গে খালি গায়ে মাথায় মাটি নিয়ে ঝুড়িতে করে পা থেকে মাথা পর্যন্ত কাদায় মেখে আছে। তুই চিনতে পারবে না কাউকে আলাদা করে, মাথায় করে করে নিয়ে গিয়ে বাঁধ মেরামত করছে গ্রামকে গ্রাম। এই চিহ্ন আজকে পশ্চিম দেখো, জল একটা জায়গায় জমে গেলে জল ছাড়তেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, যদি ডিভিসিতে এখন জল একটা বিপদসীমাকে ছাড়িয়ে যায়, ডিভিসি ভেঙে যায়, তাহলে কি আছে পশ্চিমবাংলার কপালে? আপনি কল্পনা করতে পারেন? জল ছাড়তেই হবে। প্রশ্ন হচ্ছে যেখানে জলটা যাবে সেখানকার নদী নালা খাল বিল জলটাকে অ্যাবজর্ব করতে পারছে না কেন? এইখানে নদী নালা খাল বিল ভরাট করে করে সেখানে পুকুর বুঝিয়ে খাল বিল
বুঝিয়ে বিল্ডিং করা 34 বছর কতবার মেরামত করেছে, 34 বছর কতবার করেছে, 34 বছর কতবার করেছে, আজকে তারা বন্যা কতবার করেছে, যারা বলছে আগে দাঁড়িয়ে তারা কি করেছে 34টা বছর ধরে টাকা দিয়ে তাই এখন বলছে তখন কি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনডিএর গভর্নমেন্টের পার্ট, অটল বিহারী বাজপেয়ী একটা প্রজেক্ট নিয়েছিলেন ভারতবর্ষের প্রত্যেকটা নদীকে কানেক্ট করিয়ে দেওয়ার, এটা ইউপিএ 1 ইউপিএ 2 খারিজ করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইলে পরে সেই কাজটাকে অ্যাক্টিভেট করাতে পারতেন না, যে পেরিনিয়াল এবং সিজনাল রিভার্সগুলো যদি কানেক্ট হয়ে যায় তাহলে যে এক্সট্রা জল আছে সেগুলো সিজনাল রিভার্সগুলোতে ফ্লো করে যাবে, তাহলে পরে আমাদের এই বন্যার যে জায়গা প্রজেক্টের কথা বলছে, আমি বলছি আমার জ্ঞান হওয়া থেকে শুনে এলাম যে এক ড্রেজিং, দুই হচ্ছে বাঁধ যখন বন্যা হবে তখন স্থায়ী প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহকুমায় তো বটেই যে একটা স্থায়ী আশ্রয়স্থল যেখানে মানুষ শিফট করতে পারবে, সেইগুলো তৈরি হয়েছে। বাঁধ এই মুহূর্তে অস্থায়ী ভঙ্গুর বাঁধ, তার জন্যই তো এই বিপুল বাঁধ আপনি করবেন কোথায়, আপনার জমি নীতি কোথায়? বাঁধগুলো পুরো দখল করে রেখেছেন, আপনার ভোটার দিয়ে ভরিয়ে রেখেছেন। বাঁধগুলো কোনো বাঁধ একটাও খালি আছে? একটার পর একটা বাড়ি তৈরি করেছেন, বাড়ি করে ভোটারদেরকে বসিয়েছেন, যারা বাঁধগুলোতে দখলদারি হয়ে গেছে। এই দখলদারদেরকে আপনি তুলবেন না, কারণ আপনার নদীর নব্যতা কমছে, এবং একই সাথে আপনার যদি জমি নীতি হয় যে না আমি কোনো প্রকল্পের জন্য জমি নিব না, তাহলে আপনি বাঁধগুলোকে কি করে মেরামত করবেন, কি করে সংস্কার করবেন, আর আপনি প্রশাসনিক বৈঠক লক্ষ্য করুন, মুখ্যমন্ত্রী সেচ দফতরকে লেফট অ্যান্ড রাইট ঝাড়ছেন কি জন্য, যে তোমরা খারাপ নির্মাণ সামগ্রী দিয়ে এই বাঁধগুলো তৈরি করেছো। আমি বলছি হাজার হাজার টাকা অ্যালট করলাম, মুখ্যমন্ত্রী বলছেন প্রশাসনিক বৈঠকে, যেটা লাইভ মানুষ দেখছেন, যে হাজার হাজার টাকা দিলাম অথচ এই খারাপ নির্মাণ সামগ্রীতে আজকে তার মাসুল দিতে হচ্ছে। এ তো একদম অন রেকর্ড প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে ভৎসনা করতে হচ্ছে। কিন্তু এই এত নেগেটিভিজমের মধ্যে আমি একটা পজিটিভ পার্টে ডক্টর অনিকেত মাহাতোর কাছে যাব, কাল থেকে সম্ভবত চালুও হয়ে গেছে, সেটা হচ্ছে এই জুনিয়র ডাক্তারবাবুরা অভয়া ক্লিনিক বলে এই সমস্ত বন্যা পীড়িত জেলায় জেলায় সাধ্যমতো একেবারে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। একটু যদি অনিকেত বলো। হ্যাঁ, যেটা হচ্ছে যে আজকে আরজিকর মেডিকেল কলেজের উদ্যোগে 15 জনের একটা আমরা টিম পাঠিয়েছিলাম, যারা কিছু রিলিফ অ্যাক্টিভিটি করেছে এবং ওই জায়গাগুলো, বন্যা পরিস্থিতির যে জায়গাগুলোতে আমরা ক্যাম্প করার মতন পরিস্থিতি আছে, মেডিকেল ক্যাম্প এবং রিলিফ দেওয়ার যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটা দেখে আসা হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ এবং মিদনাপুর মেডিকেল কলেজের সম্মিলিত উদ্যোগে কালকে 21শে সেপ্টেম্বর কেশপুরের একটা জায়গাতে আমাদের মেডিকেল ক্যাম্প এবং রিলিফ ক্যাম্প শুরু হচ্ছে, এবং রবিবার থেকে সমস্ত জায়গাগুলো, হুগলি থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলোতে ক্যাম্প হচ্ছে, এইগুলো থেকে মানে সমস্ত কলেজ জুড়ে প্রপার লিস্ট এবং ডকুমেন্টেড করে আমরা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সেই এলাকাবাসীর কাছেও পাঠিয়ে দেবো। ফলে আজকে একটা রিভিউ করা আমরা করতে পেরেছি, এখনও অবধি রাতে এই রিভিউটা নিয়ে বসে আমরা হচ্ছে যে কালকে একটা ক্যাম্প, মেডিকেল ক্যাম্প শুরু হচ্ছে এবং রিলিফ ক্যাম্প শুরু হচ্ছে, এর সাথে সাথে রবিবার থেকে এটার কালকে আমাদের এমার্জেন্সিতে যোগও দিতে হবে। ফলে সেই জায়গা থেকে একটা রস্টার বানানোর প্রস্তুতি চলছে এসওপি অনুযায়ী, এবং রবিবার থেকে জেলায় জেলাতে বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য এলাকায় চিকিৎসা, একদিকে হাসপাতালে চিকিৎসা, এটাই আমাদের নিঃসন্দেহে সাধু উদ্যোগ। এখানে আমার পরের প্রতিবেদনে আসব, যেটা গণতন্ত্রের পক্ষে একটা সাধু উদ্যোগ, যেটা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজস্বী ভরদ্বাজের থেকে এলো। সেটা হচ্ছে গতকাল এই অডিও ক্লিপ কাণ্ডে কলতান দাশগুপ্ত, এই অনুষ্ঠানেরও নিয়মিত অতিথি কলতান, জামিন পেল, আজকে সে মুক্ত হলো। এবং সবথেকে বড় কথা, মাননীয় বিচারপতি যেটা বারবার হাইলাইট করলেন, যতদিন শুনানি চলল এবং তার রায়তে তো বটেই, কার্যত কলতানকে রক্ষা কবচ দিলেন, কিন্তু যে কথাটা বললেন সেটা হচ্ছে এই অডিও টিপের সোর্স কি। এই যে ক্লিপ সামনে এলো, এতে ব্যক্তির সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। সহজ করে আমার আপনার বোঝার মতো করে বলি যে সত্যি সত্যি আমাদের এই টেলিফোন কি ট্যাপ হয়, আর হলে সেটা রাজনৈতিক দলের হাতে কি করে যায়? পুলিশ কোনো কারণে আইন মেনে, সম্ভবত এখন হোম সেক্রেটারির সাইন লাগে, সেই মেনে করা একটা জিনিস, কিন্তু অডিও ট্যাপ হয়ে সেইটা ব্যক্তির পরিসরে ঢুকে যাচ্ছে, সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। ফোন ট্যাপিং, যার বিরুদ্ধে একসময় 2006, 7, 8, 9, 10 মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্টুডিওতে সরব হতেন যে ফোন ট্যাপিং করছে এবং এটা সম্পূর্ণ বেআইনি। আজ তার আমলেও ফোন ট্যাপিংয়ের অভিযোগ উঠছে এবং হাইকোর্টকে বলতে হচ্ছে যে ব্যক্তির সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। আবার বলছি, গণতন্ত্রের পক্ষে কলকাতা হাইকোর্টের এই অবস্থান কুর্নিশযোগ্য। লড়াইয়ের ময়দানেই আছি, লড়াইয়ের ময়দানেই থাকবো।
ডিওএফআই নেতা কলতান দাশগুপ্তর গ্রেফতারি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবারই হাইকোর্টে ধাক্কা খেয়েছে পুলিশ। তাদের তীব্র ভর্ৎসনা করে অডিও ক্লিপ কাণ্ডে বৃহস্পতিবারই কলতানকে জামিন দেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। তিনি বলেন, পুলিশের এই ধরনের মনোভাবের ফলে এক ব্যক্তির সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। শুক্রবার মুক্তি পেলেন এই ডিওএফআই নেতা। জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ষড়যন্ত্রের অভিযোগে সিপিএমের যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছিল পুলিশ। একটি অডিও ক্লিপ সামনে এনেই অভিযোগ তোলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করেছে। এরপরই কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ। ডিওএফআই নেতাকে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগে পাল্টা হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই গ্রেফতারি নিয়ে বুধ ও বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে। বৃহস্পতিবার বিচারপতি রাজস্বী ভরদ্বাজ প্রশ্ন করেন, গ্রেফতারির আগে একজন রাজনৈতিক ব্যক্তি কি করে এই অডিও ক্লিপ হাতে পেলেন? তার ক্ষেত্রে কি পদক্ষেপ করেছে পুলিশ? 7 দিন হয়ে গেল, কেন তাকে জিজ্ঞাসা করেননি যে তিনি কোথা থেকে এটা পেলেন? যে সোর্স থেকে পেয়েছেন তার তথ্যানুসন্ধান করেছেন? এটা গোটাটাই একটা ষড়যন্ত্রের অংশ। সেটা আমি যারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদেরকেও আমি বলেছি যে গোটাটাই একটা ষড়যন্ত্রের অংশ। আমরা কখনোই এই ধরনের কার্যকলাপে যুক্ত থাকি না। সুদীপ্ত গুপ্ত থেকে আরম্ভ করে আনিস খান অবধি যখনই এই ধরনের আন্দোলন হয়েছে, কিছু কিছু ভাঙার চেষ্টা হয়েছে। স্বৈরাচারীরা এরকমই চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে লড়ে যাই, এটাই নিয়ম। আন্দোলনকারীদের রাস্তায় থেকে দোষীদের শাস্তি দেওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের জয় ধাপে ধাপে এগোচ্ছে। কলকাতা হাইকোর্টে যেটা হয়েছিল, সেখানে সিপিআইএমের কোনো আইনজীবী একবারের জন্য বলেননি ওটা কলতানের গলা নয়। পদ্ধতিগত আলোচনা হয়েছে, জেরা শেষ হয়ে গেছে, হেফাজতে রাখার প্রয়োজন নেই, তাই জামিন দেওয়া হয়েছে। প্রথমে সিপিএমের নেতারা বলছিলেন ওটা ফেক অডিও, ওটা এআই দিয়ে গলা করা হয়েছে, ওটা কলতানের কণ্ঠস্বর নয়। আপনারা দেখুন, সেখান থেকে সিপিএম সরে গেছে, অর্থাৎ অডিওটা ঠিক। মুক্তি পাওয়ার পরই ফুল আবিরে কলতানকে বরণ করেন দলীয় কর্মীরা। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রবীন্দ্রনাথের শারদোৎসব নাটকের সেই সন্ন্যাসী একটা অসাধারণ কথা বলেছিলেন, আজ একটা কিছু কষ্ট না করলে আনন্দ হচ্ছে না। শারদোৎসবের আগে বেশ কিছু পূজা কমিটি যেভাবে সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছেন, তাতে এই শব্দগুলো ফের নতুন করে মনে পড়ল। নিঃসন্দেহে বেনজির নাগরিক প্রতিবাদের আবহেই এবারের দুর্গাপুজো। অন্যান্য বারের থেকে এবারের প্রেক্ষিত কিন্তু অনেকটাই আলাদা। নিঃসন্দেহে এইবার উৎসবের আলোর সঙ্গে মিশে থাকবে প্রতিবাদের বিদ্যুৎ রেখা। মায়ের কাছে প্রার্থনা থাকবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মানুষ যেন এইভাবে রুখে দাঁড়ায়। মায়ের কাছে প্রার্থনার জন্য আবার কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।